আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল হায়ার স্টাডিজের পক্ষ থেকে সুস্বাগতম। আজকের লেকচারটা হলো দ্য ব্রেস্টের উপরে। তো এটাই বাকি ছিল, আর এন্ডোক্রাইনটা বাকি ছিল, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এন্ডোক্রাইনটা। আজকে আমরা ব্রেস্টের লেকচারটা নিয়ে আলোচনা করব। ব্রেস্ট প্রিভিয়াস এডিশনে 2027 এডিশন যেটা ছিল সেটার মধ্যে থেকে অনেক চেঞ্জ আসছে মানে 28 এডিশনে। হ্যাঁ, বিশেষ করে অপারেটিভ প্রসিডিউর নিয়ে প্রচুর চেঞ্জ আসছে। ফ্ল্যাপিং, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিসিএসের ফ্ল্যাপিং, হ্যাঁ, আলট্রা ফ্ল্যাপিং, ফিশটেল ফ্ল্যাপিং, এগুলো নিয়ে অনেক কথা আসছে। বাট আমাদের পার্ট ওয়ানের জন্য এত বেশি লাগে না, এগুলো আসলে পার্ট যারা স্পাইনাল পার্ট দেবে তার জন্য বেশি দরকার। আমি তারপরেও কি বেশ কিছু পার্ট ওয়ানের জন্য বেশ কিছু নতুন জিনিস আসছে, কিছু স্কোরিং আসছে, হ্যাঁ, যেগুলো আগে ছিল না। হ্যাঁ, মলিকুলার ক্লাসিফিকেশন আসছে ব্রেস্টের, যেগুলো আগে ছিল না। হ্যাঁ, এগুলি কিছু আমাদের অ্যাড করতে হবে, এগুলিতে কিছু প্রশ্ন আসবে, আর নতুনগুলো থেকে কিছু প্রশ্ন আসবে। বাট আমরা অত এক্সটেন্সিভ ট্রিটমেন্ট বেসিসে যাব না। হ্যাঁ, সো আমি যা বলি তাই মোটামুটি আপনারা মাথায় রাখেন, তাহলে হয়তো বেশ প্রচুর বড় ব্রেস্টটা। হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। ফার্স্ট স্টেজ সার্জিক্যাল অ্যানাটমি নিয়ে তো কোনো কথা হবে না, যা আছে সম্পূর্ণ পড়তে হবে। তো এর মধ্যে আমি ইম্পর্টেন্ট যেটা বললাম যে ফার্স্ট লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, যে যা দ্য ব্রেস্ট ইন ফিমেল অ্যাডাল্ট, সরি 1 মিনিট, যেমন অ্যানাটমির মধ্যে ফার্স্টে কথাগুলো আসলে বললে অনেক সময় এটা হলো কিছুই বাদ নাই। ব্রেস্টের নর্মাল অ্যানাটমি, যে অ্যাডাল্ট ফিমেলে কীরকম হবে, কোন ডিপ থেকে কোন পর্যন্ত থাকবে, মিডিয়ালি না ল্যাটারালি থাকবে, প্রতিটা লাইন অ্যানাটমি, ইচ অ্যান্ড এভরি লাইন ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অ্যানাটমি ব্রেস্ট ইজ ইলাস্ট্রেটেড। তো আচ্ছা, দ্য এক্সিলারি টেল অফ দ্য ব্রেস্ট, যেটা পালপেবল হয়, এবং এটা অনেক সময় আমরা সেটাকে কি মিস্টেকেন অ্যাজ আ লাইপোমা। হ্যাঁ, লিম্ফ নোড, দ্য ব্রেস্ট প্যানক্রিয়ামা কনসেপ্ট ডাক্টোলিবুলার অ্যান্ড সাপোর্টিভ টিস্যু, দ্য টার্মিনাল ডাক্টিল টুগেদার, দ্য টার্মিনাল ডাক্টিল যেগুলো আছে টুগেদার উইথ দ্য লোবিউল, এটা একটা নাম আছে, যেটাকে আমরা বলি নতুন একটা টার্ম আসছে এবার বিল্লাবি, টার্মিনাল ডাক্টার লোবিউলার ইউনিট, যেটাকে টার্মিনাল ডাক্টার লোবিউলার ইউনিট, টিডিএলইউ দিয়ে এটাকে অনেক জায়গায় মেনশন করা আছে। হ্যাঁ, তো টার্মিনাল ডাক্টার লোবিউলার ইউনিট আছে, ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ পার্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু। দ্য ব্রেস্ট টিস্যু এটা একটা কিন্তু একটা এসবিএ, যে মোস্ট অ্যাক্টিভ পার্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু কোনটা, টিডিএলইউ। ঠিক আছে, there are 5 to 9 major ductiferous duct carrying milk from the lobes, approximately 10 to 100 lobules empty via the ductus into ductiferous duct. Each ductiferous duct lined by the spiral segment, spiral segment contractor myoepithelial cell. তাহলে প্রতিটা lactiferous ductটা হলো myoepithelial cell দ্বারা আবৃত। আর এটা হলো মোস্ট অ্যাক্টিভ পার্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু ইজ দ্য TDLU। ঠিক আছে, most disease of the breast arises from the sorry most disease of the breast arises from the TDLU, ওই যে অ্যাক্টিভ পার্ট থেকে আসে, এটা মাথায় রাখতে। তো বেশিরভাগ ডিজিজই আসে হলো এই TDLU। তো TDLUটা হলো কি বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমান মডার্ন সার্জারিতে। হ্যাঁ, আবার 50% অফ দ্য ডাক্টার লোবিউল টিস্যু লোকেটেড দ্য আপার আউটার কর্ড, এবং এই যে TDLU থেকে যে ডিজিজগুলো হয় এগুলো আপার আউটার কোয়াড্রেন্টে সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এবং 20% সেন্ট্রাল রিজনে, 50% হলো আপার আউটার রিজনে, এবং 20% সেন্ট্রাল রিজন। হ্যান্স ডিউরিং ব্রেস্ট এক্সামিনেশন পার্টিকুলার অ্যাটেনশন হলো আপার আউটার রিজনে দেওয়া হয়। সাপোর্টিভ টিস্যু দ্য ব্রেস্ট কম্প্রাইজ ফাইব্রাস টিস্যু ইন ফর্ম অফ সাসপেন্সিভ লিগামেন্ট। সাপোর্টিভ টিস্যু কী আছে ব্রেস্টের, ব্রেস্ট প্যারেনকাইমাল ডাক্টোলোবিউলার অ্যান্ড সাপোর্টিভ টিস্যু। তো ব্রেস্ট টোটাল ব্রেস্ট প্যারেনকাইমাল হলো ফার্স্ট হলো মাথায় রাখবে, ব্রেস্ট প্যারেনকাইম আছে দুটো জিনিস নিয়ে তৈরি হয়, ডাক্টোলোবিউলার অ্যান্ড সাপোর্টিভ টিস্যু। এই ডাক্টোলোবিউলারগুলো এতগুলো কথা বললাম, যে TDLU হলো ডাক্টোলোবিউলার মেইন ব্রেস্ট অ্যাক্টিভ পার্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু। আর সাপোর্টিভ টিস্যুর মধ্যে কী আছে, comprising fibrous tissue, mainly Cooper's ligament, adipose tissue. Blood vessels, nerve limbs. The ligament of Cooper's attached to the undersurface of the dermis superficially and the pectoral fascia deeply. The ligament of Cooper কার সাথে যুক্ত, superficially কার সাথে যুক্ত, deeply কার সাথে জানতে হবে। Areola nipple are constituted involuntary muscle arranged in concentric rings as well as radially in the কোথায় থাকে, রেডিয়ালি ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। তাহলে এটা রেডিয়ালি থাকে। দ্য সার্কুলার মাসেল ফাইবার কনস্টিটিউট স্যাপে মাসেল। তাহলে দেখেন দুই ধরনের কথা আছে, এরিউলার নিপেলটা রেডিয়ালি থাকে, আর যেটা হলো সার্কুলার মাসেলের মধ্যে ফাইবার যেটা আছে সেটা হলো স্যাপে মাসেল বলা হয়। কজেস আচ্ছা রিট্রাকশন অফ দ্য নিপল, whereas longitudinal muscle fiber যেটাকে বলা মায়ার হোলস মাসেল কজেস রিট্রাকশন অফ দ্য নিপল। ঠিক আছে, একটা হলো
ডাকটেশন অফ দ্য নিপেল কজেস দ্য রিট্রাকশন অফ দ্য নিপেল, আরটা হলো ক্রিয়েশন অফ দ্য নিপেল। সো এই দুইটা মাসেলের নাম ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু নতুন আসছে, এটা কিন্তু আগের বইয়ে ছিল না, ঠিক আছে। দ্য এরিউলার এপিথেলিয়াম কন্টেইনস নিউমেরাস সোয়েট গ্ল্যান্ড, নাসিবাসিক গ্ল্যান্ড, দ্য ল্যাটার changes during the pregnancy and severe to lubricate the nipple during lactation, মন্টেগোমারি টিউবারকল, যেটা আমরা প্রেগনেন্সিতে পাই। মন্টেগোমারি টিউবারকলটা কার বিশেষত্ব? প্রেগনেন্সি, ঠিক আছে। নিপল ইজ কভার্ড বাই থিক স্কিন উইথ corrugation near its apex lie the orifice of lactiferous ducts, এই নিপেলের একেবারে অ্যাপেক্স থাকে lactiferous ducts। লিম্ফেটিক্স অফ দ্য ব্রেস্ট ড্রেন প্রিডোমিনেন্টলি হলো এক্সিলারি লিম্ফ 85%, ঠিক আছে। আর হলো বাকি 15% হলো আমার ইন্টারনাল ম্যামারি লিম্ফ নোড। এবার কোন কোন গ্রুপ আছে খুবই ইম্পর্টেন্ট, ল্যাটারাল নোডস অ্যালং দ্য লোয়ার, ল্যাটারাল নোডসে কোথায় কোথায় আছে পজিশন এবং কোন কোন ভেসেলের সাথে আছে এটা আমার জানতে হবে। ল্যাটারাল নোডস অ্যালং দ্য লোয়ার বর্ডার অফ দ্য এক্সিলারি ভেইন, তাহলে এক্সিলারি ভেইনের সাথে ওরা থাকে, হ্যাঁ। লাইক ল্যাটারাল টু দ্য থোরাকোডার্সাল ভাস্কুলার পেরিকাল, তাহলে কোনটা ল্যাটারাল নোডস আছে, ল্যাটারাল টু দ্য থোরাকোডার্সাল, ল্যাটারাল টু দ্য থোরাকোডার, ল্যাটারাল গ্রুপটা আছে ল্যাটারাল টু দ্য থোরাকোডার্সাল, আর কার সাথে আছে? এক্সিলারি ভেইনের সাথে আছে। Anterior pectoral nodes between the lateral border of the pectoralis major and pectoralis minor and the lateral thoracic vessels. There are the sentinel lymph node is most these are the sentinel lymph node in most patients. তাহলে দেখা যাচ্ছে anterior and pectoral nodes, যেটা আছে anterior and pectoral nodes between the lateral border of the pectoral, তাহলে anterior or pectoral nodes যেটা আছে সেটাই হলো lateral border of the pectoralis major মাইনাসের মাঝখানে থাকে and the lateral thoracic vessels, তাহলে ভেসেলসটা কোনো ল্যাটারাল থোরাসিক ভেসেল, যেটা ল্যাটারাল এর ভেসেলস কোনটা? এক্সিলারি ভেইন। আর অ্যান্টেরিয়র আর পেক্টোরাল, অ্যান্টেরিয়র অনেকগুলো গ্রুপ ভাগ আছে এক্সিলারি, এটা ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, আর হলো ইন্টারপেক্টোরাল, এটা এপিকাল। মোট পাঁচটা আসলে, ইন্টারপেক্টোরাল আলাদা, তা ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল এবং এপিকাল, এই পাঁচটার কোন কোথায় অবস্থান এবং কোন কোন ভেসেলের সাথে অবস্থান এটা জানতে হবে। আরেকটা আছে ইন্টারপেক্টোরাল বা রোটার্স নোড, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো অ্যান্টেরিয়র পেক্টোরাল নোডস বিটুইন দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য পেক্টোরাস মেজর পেক্টোরাল মাইনাস থাকে, এবং এটা কার সাথে যুক্ত থাকে? কোন ভেসেলের সাথে? ল্যাটারাল থোরাসিক ভেসেলস। আর ওইটা কোথায় ছিল? ওইটা ছিল হলো কার সাথে যুক্ত? এক্সিলারি ভেইন, এবং এটা কোথায় আছে? লাইন ল্যাটারাল টু দ্য থোরাকোডার্সাল ভাস্কুলার। These are the sentinel lymph node is more in most patients. তাহলে অ্যান্টেরিয়র পেক্টোরাল নোডসটাকেই সেন্টিনেল নোডস বলা হয়, এইটা আপনার মাথায় রাখতে হবে, এটা কিন্তু ডিরেক্ট বলা নেই, পাশে পরের লাইনে বলা আছে দিজ আর দ্য সেন্টিনেল লিম্ফ নোডস। সো আমরা এতদিন যেন রোটার্স নোডটাকে সেন্টিনেল লিম্ফ নোড বলে, আসলে না, নিউ বেল ল্যাব অনুযায়ী অ্যান্টেরিয়র পেক্টোরাল গ্রুপ যেটা আছে সেইটাকেই সেন্টিনেল লিম্ফ নোড যদি বলা হয়। সেন্টিনেল লিম্ফ নোডটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আর সেন্টিনেল লিম্ফ নোড কোনটা এরকম যদি এসবিআইতে আসে অ্যান্সার উইল বি অ্যান্টেরিয়র পেক্টোরাল নোডস। ওকে, মাথায় যাতে এটা থাকে। আচ্ছা, পোস্টেরিয়র অ্যালং দ্য সাবস্ক্যাপুলার থোরাকোডার্সাল ভেসেলস, সাবস্ক্যাপুলার থোরাকোডার্সাল ভেসেলস বরাবর থাকে, জাস্ট অ্যান্টিরিয়র টু দ্য ল্যাটিস মাইনাস, কোথায় অবস্থান? অ্যান্টিরিয়র ল্যাটিস মাইনাস। সেন্ট্রাল অর মিডিয়াল গ্রুপ অফ নোডস এমবেডেড ইন দ্য ফ্যাট ইন দ্য সেন্টার অফ দ্য এক্সিলা, শেষ। আর এপিক্যাল নোডস দ্যাট লাইজ অ্যাভাব অ্যান্ড মিডিয়াল টু পেক্টোরাল মাইনর টেন্ডন অ্যান্ড ল্যাটারাল টু দ্য ফার্স্ট স্টেজ, দ্য এপিক্যাল নোড রিসিভ দ্য এফারেন্ট মেমফেটিক চ্যানেলস ফ্রম দ্য এক্সিলারি নোডস, ঠিক আছে, এফারেন্ট। আর ইন্টারপেক্টোরাল রোটার্স নোড, ইন্টারপেক্টোরালটার নাম কি? রোটার্স নোড। আর ফিউ নোডস লাইং বিটুইন দ্য পেক্টোরালিস মেজর মাইনর মাসল, ঠিক আছে। বাট আমার সেন্টিনেল লিম্ফ নোড কিন্তু অবশ্যই অ্যান্টেরিয়র অথবা পেক্টোরাল। এই অ্যাপিক্যাল যে নোডটা আছে সেটাই পরে কন্টিনিউড হয় সুপ্রাক্লাভিকুলার নোড অ্যান্ড ড্রেন ইনটু সাবক্লেভিয়ান লিম্ফ নোড হুইচ এন্টার্স দ্য গ্রেট ভেইন ডাইরেক্টলি ভায়া দ্য থোরাসিক ডাক্ট বা জুগুলার ভেইন। তাহলে অ্যান্টেরিয়র নোড এখান থেকে সুপ্রাক্লাভিকুলার, সাবক্লেভিয়ান, দেন হলো ডিরেক্ট জুগুলার ট্রাঙ্ক। সার্জিক্যালি এক্সিলারি লিম্ফ নোড আর ক্লাসিফাইড ইনটু 3 লেভেলস। কী লেভেল আছে? Level 1 below and lateral to the lateral border of the pectoralis minor muscle, not major, ঠিক আছে, the majority, level 1 টা majority। আচ্ছা, in front of the behind the pectoralis minor muscle including rotors node, level 3 above and medial to the medial border of pectoralis minor muscle। The internal mammary nodes মাত্র 5% এর মতো lie along the internal mammary vessels deep to the plane of the costal cartilage 15% এর মতো and just superficially parietal pura, এই পজিশনটা লাগবে, হ্যাঁ। দিস ড্রেনস দ্য মিডিয়াল হাফ অফ দ্য ব্রেস্ট, তাহলে মেইনলি ইনার মিডিয়াল হাফ অফ দ্য ব্রেস্টকে ড্রেন করে ইন্টারনাল মামারি নোডস, ঠিক আছে। এবার আমরা
ইনভেস্টিগেশন কিওয়ার্ড ট্রিপল অ্যাসেসমেন্ট মানে কি, এটা থেকে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে ক্লিনিক্যাল, ইমেজিং, প্যাথোলজি, তিনটা জিনিস। ক্লিনিক্যালের মধ্যে হিস্ট্রি দেখতে হবে, এক্সামিনেশন দেখতে হবে, ঠিক আছে। ইমেজিংয়ের মধ্যে দুইটা, আল্ট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি, হিস্টোলজির মধ্যে কোড বায়োপসি। এই তিনটা জিনিস নিয়ে আমার ট্রিপল বায়োপসি হয়েছে। কনফিডেন্ট ডায়াগনোসিস এবং 99.9% অফ কেসেস, হ্যাঁ 99 এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ অফ কেসেস, এটা ট্রিপল বায়োপসি, এটা পড়া লাগবে। আল্ট্রাসাউন্ড মনে রাখবেন, সহজ কথা, আল্ট্রাসাউন্ড করবো যদি 35 ইয়ার্সের আমার নিচে হয়। এরকম সিনারি দিল, একটা পেশেন্টের এরকম ব্রেস্ট লাম্প আছে, পেশেন্টের বেজ 35 ইয়ার্স ওল্ড, আমরা তাকে ফার্স্ট ইনভেস্টিগেশন কোনটা করবো, মনে করেন বললো 35 অথবা 34 ইয়ার্স অফ এজ, সেক্ষেত্রে আপনার মাথায় আসবে অবশ্যই আল্ট্রাসাউন্ড। আর যদি 35 ইয়ার্সের উপরে হয় দেন ম্যামোগ্রাম। আমি এই কথাটা ক্লিয়ারলি বলে দিচ্ছি, এটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। 35 ইয়ার্সের নিচে ইটস টোটালি আল্ট্রাসাউন্ড, অ্যান্ড 35 ইয়ার্সের উপরে হলো ম্যামোগ্রাফি, ঠিক আছে। কারণ কি, আল্ট্রাসাউন্ডের কারণ কি, ডেন্স টিস্যু ম্যামোগ্রাফিতে দেখা যায় না, এটাই আমি বলেছি, ঠিক আছে। ক্যান ডিস্টিংগুইশ সিস্টিক আর সলিড, আবার কী করে আল্ট্রাসাউন্ডের ডিস্টিং সলিড টিস্যু আলাদা করা হয়। আচ্ছা, এরপরে দেখেন কি লিখেছে যে ওয়েল সার্কামস্ক্রাইবড মোবাইল সলিড মাস ইন ইউইং উইমেন ইজ সাজেস্টিভ অফ ফাইব্রোডিনোমা। এটা ওয়েল সার্কামস্ক্রাইবড মোবাইল সলিড মাস, এই কথাগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। এই কথাগুলা আপনাকে সিনিয়র হিসেবে আসবে এবং এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য ডায়াগনোসিস। তাহলে কী কী বললো, ওয়েল সার্কামস্ক্রাইব, মোবাইল, সলিড মাস, এই তিনটা কথা দেখেন, মোবাইল এবং ওয়েল সার্কামস্ক্রাইবড। মোবাইল, আমি বারবার কেন বলতেছি, এই কথাগুলো এক একটা স্টেমের পিক পয়েন্ট, যেটা দিয়ে আপনি বুঝতে হবে ইজ ইটা ফাইব্রোডিনোমা, ইজ ইটা ডার্ক অ্যাক্টিসিয়া, ইজ ইটা অর সরি ইজ ইটা is it a duct ectasia, is it a carcinoma of the breast? So well circumscribed mobile solid mass, এটা যদি মাথায় এই সিনারিওগুলো আপনি দেখেন, is nothing but the fibroadenoma and has extremely lower likelihood of malignancy, হ্যাঁ। So well mobile circumscribed, unwell, non-mobile, hard, it's malignancy, ঠিক আছে। And extreme low curriculum, she has such a finding requires reassurance of the imaging follow-up, তারপর আমার ফলোআপে রিয়েশন করতে হয়, ঠিক আছে। সলিড মাসেস উইথ অ্যান ইরেগুলার শেপ অ্যান্ড ইল ডিফাইন্ড মার্জিন যদি হয়, এই দেখেন এই একইটাই ছিল ওয়েল সার্কামস্ক্রাইবড মোবাইল, এখন কি আসলো সলিড মাস, ইরেগুলার শেপ আর ইল ডিফাইন্ড, এই যদি হয় সাসপিশিয়াস ম্যালিগন্যান্সি। সো এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। And requires biopsy. Ultrasound of the axilla is performed when cancer is diagnosed with guided percutaneous biopsy of any suspicious lymph node. মানে ডায়াগনোসিসে হ্যাঁ এটা ব্রেস্ট ক্যান্সার, এরপর আমরা দেখবো যে এক্সিলাতে কোনো ধরনের লাম্প আছে না। ম্যামোগ্রাফি কি, 35 ইয়ার্সের উপরে ম্যামোগ্রাফি করতে হবে, আর মোটামুটি কতটুকু 1 মিলিগ্রাম, ঠিক আছে। আর একটু জানতে হবে, mammography is a two plane and ultrasonography are the first line investigation for imaging of breast, ঠিক আছে। But in case of more than 35 years it's mammography. ম্যাগনেটিক এমআরআই, এই কথাটাও আমাদের প্রিভিয়াস বইতে ছিল না, হ্যাঁ। এমআরআই নিয়ে খুব সুন্দর কথা বলা আছে, 6টা পয়েন্ট দেওয়া আছে কখন আমরা এমআরআই করবো, একেবারে মুখে একা থাকতে হবে, এখান থেকে অনেকগুলো এসবি আসতে পারে। 1 নাম্বার হলো ডেন্স ব্রেস্ট ডিসকর্ডেন্ট অর ইকুইভোক্যাল ফাইন্ডিংস ইন ম্যামোগ্রাফি, আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রাফি থেকে আপনি আলাদা করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমরা এমআরআই যেতে হবে। আচ্ছা, পেশেন্টের ব্রেস্ট কনজারভেশন সার্জারি লাগবে, হ্যাঁ, আর এখন করা হয়েছে, এখন তার এটা কি ব্রেস্ট কনজারভেশন সার্জারি স্কার নাকি আবার করে কার্সিনোমাটা হয়েছে, এটা আলাদা করার জন্য ডিস্টিংগুইশ স্কার রিকারেন্স, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এমআরআই করি। টু অ্যাসেস দ্য মাল্টিফোকালিটি মাল্টিসেন্ট্রিসিটি অ্যান্ড ইন লোবিউলার ক্যান্সার হাই গ্রেড ডাক্টাল কার্সিনোমা ইনসিটু, এটাকে আলাদা করার জন্য। উইমেন উইথ ব্রেস্ট ক্যান্সার জিন অর আদার জেনেটিক মিউটেশন অর স্ট্রংলি ফ্যামিলি হিস্ট্রি, এই আর উইমেন উইথ ব্রেস্ট ইমপ্লান্টস, এই 5টা মুখের আগায় থাকবে, ঠিক আছে, তাহলে আমরা এগুলি করতে পারবো। পেট কখন করব, পেট আমরা করবই কখন, আর পেট আমরা কোন জিনিসগুলো দেখে করব, এইগুলো একটু মাথায় রাখতে হবে।
যদি অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা হয়, দ্যাটস মিন T3-4, হ্যাঁ, N2 N3 নোডাল, এইগুলি যদি হয় সেক্ষেত্রে আমরা আর কিছু লাগবে না, ডিরেক্ট আমরা পেট করবো। বাট যদি আপনার অ্যাডভান্স না হয়, আর্লি হয়, কিন্তু সেখানে আপনার সিমটম আছে, হ্যাঁ, সাজেশন অফ দ্য মেটাস্টেসিস আছে, ইনফ্ল্যামেটরি লেশনস আছে, প্রিয় পালমোনারি লেশন আছে, হ্যাঁ, লিম্ফোডেনোপ্যাথি আছে, সেক্ষেত্রে আপনি পেট করবেন। সো ডিরেক্ট আমরা করবো অ্যাডভান্স প্রেসক্রাইব T3-T4 N2 N3, বা T1-T2 N1 N2 ক্ষেত্রেও আমরা করতে পারি যদি আমার সাসপিশাস টু দ্য মেটাস্টেসিস হয়, সেক্ষেত্রে আমরা পেট খুব ভালোভাবে করতে পারি। ঠিক আছে, কেন আমরা এত কিছু চিন্তা করে পেট করতেছি? কারণ ভেরি কস্টলি। ওকে, নিডল বায়োপসি, লার্জ ডায়ামিটার কোর নিডল বায়োপসি ইউজ করবো, অ্যাবাউট 14G ইন কেস ব্রেস্ট টিস্যু আর 18G ইন কেস অফ অ্যাক্সিলারি নোডস। ঠিক আছে, আচ্ছা, এই নিডল বায়োপসি আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড, ম্যামোগ্রাম গাইডেড অর MRI গাইডেডও করতে পারি। বিনাইন ব্রেস্ট ডিজিজ, মোস্ট ডিসঅর্ডার অফ দ্য মেইন, মানে আমাদের নর্মাল যে ব্রেস্টের ফিজিওলজি সেটা থেকে যদি একটু অন্যরকম হয়, সেটাকে আমরা সাধারণত বলি হলো মাইনর অ্যাবারেশন ফ্রম দ্য নর্মাল প্রসেস। সো এইটাকে, এই বিনাইন ডিজিজগুলোকে আমরা সাধারণত অ্যাড্রেস করি ND দিয়ে। ND মানে হলো কি, যেটাকে আমরা বলি হলো অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট ইনভলিউশন। ঠিক আছে, এটাকে ND বলা হয়। সো বিনাইন ডিজিজগুলো মোটামুটি NDর মধ্যেই পড়ে। এগুলি কেন হয়? ইস্ট্রোজেন পোস্টোজেনের বিভিন্ন চেঞ্জের কারণে হয়, সাইক্লিক চেঞ্জের, মেনস্ট্রুয়াল সাইকেলের চেঞ্জের কারণে এগুলি শুরু হয়ে যায়। ঠিক আছে, দ্য হরমোনস অ্যাক্টস এজ এ গ্রোথ ফ্যাক্টর অন দ্য এপিথেলিয়াল অ্যান্ড স্টোমাল সেল অফ দ্য TDLU। ওই যে মনে আছে TDLUটা মনে আছে? চলেন তাহলে আমরা মনে করি। টার্মিনাল ডাক্টাল লোবিউলার ইউনিট, হ্যাঁ, ওর কিছু হিস্টোলজিক্যাল চেঞ্জের কারণেই স্টোমাল সেল অফ দ্য TDLU, গ্রোথ ফ্যাক্টর অফ দ্য এপিথেল, দিস হরমোনস অ্যাক্টস এজ গ্রোথ ফ্যাক্টর অফ এপিথেলিয়াম অ্যান্ড স্টোমাল সেল অফ দ্য TDLU। প্যাথোলজি বলছে যে এখন আমরা চলতেছে আমার বিনাইন ব্রেস্ট ডিজিজ, এটা সাধারণত কত বয়সের মধ্যে হয়? 15 থেকে 25 বছর, হ্যাঁ, অথবা 15 থেকে 50 বছর ইনিউলেশন, আর 35 to 35 ইয়ার্স অফ এজ। কী করতে পারে? হাইপারপ্লাসিয়া অফ দ্য এপিথেলিয়াম। কী ক্ষেত্রে হাইপারপ্লাসিয়া হতে পারে? অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, অ্যাটিপিক্যাল লোবুলার হাইপারপ্লাসিয়া হতে পারে। এখন যদি এই হাইপারপ্লাসিয়াটা মোর দ্যান 2টা ডাক্টে হয় এবং এই লেশনটির মেজার যদি মোর দ্যান 2 মিলিমিটার হয়, একটা ডাক্তারের লেশন, তাহলে সেটাকে আমরা ডাক্তার কার্সিনোমা বলে দেবো, তখন আর হাইপারপ্লাসিয়া বলবো না। হাইপারপ্লাসিয়া হচ্ছে লোবুলার ক্ষেত্রে হতে পারে, ডাক্তার ক্ষেত্রে হতে পারে। আর ডাক্তার এই হাইপারপ্লাসিয়াটা যদি মোর দ্যান 2 লাগতে হয় এবং এটা যদি মোর দ্যান 2 মিলিমিটার হয়, তাহলে সে ডাক্তার কার্সিনোমা। সেটা প্যাপিলোমা আছে। প্যাপিলোমা মানে কি? লোকালাইজ হাইপারপ্লাসিয়া অফ দ্য ডাক্টাল এপিথেলিয়াম মে প্রডিউস প্যাপিলোমা উইদিন দ্য ডাক্ট। ঠিক আছে, কী আছে? সলিটারি প্যাপিলোমা। প্যাপিলোমেটোসিস, what do you mean by papillomatosis? 5 or more papilla in many duct with peripheral or often bilateral distribution। ঠিক আছে, আর একটা জুভেনাইল প্যাপিলোমা, এটাকে অলসো সুইস চিজ ডিজিজও বলা হয়। ঠিক আছে, সুইস চিজ এফেক্ট ইয়ং উইমেন হু প্রেজেন্ট উইথ মাল্টিপল ফার্ম পালপেবল নোবিল, বিভিন্ন পালপেবল মাল্টিপল ফার্ম পালপেবল নোবিল থাকবে। মাইক্রোস্কোপি 3 আর দেয়ার আর মাল্টিপল প্যাপিলোমা উইথ অ্যাটিপিয়া, অ্যাপোক্রাইন সিস্ট, ডাক্টাল হাইপারপ্লাসিয়া, স্ক্লেরোজিং অ্যাডিনোসিস। আর পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার ইনক্রিজ দ্য লাইফ টাইম ক্যান্সার রিস্ক। এইসব পেশেন্টের আবার যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে ক্যান্সার রিস্ক বেড়ে যায়। তো এটা হলো প্যাপিলোমেটোসিস, মানে হলো যেটাকে জুভেনাইল প্যাপিলোমা, যেটা হলো অনেকগুলা মাল্টিপল এই ফার্ম লাইক ডিজিজ থাকবে। ঠিক আছে, আচ্ছা, সুইস চিজ ডিজিজ বলা হয়। সিস্ট ফর্মেশন, কিঙ্কিং অফ দ্য ন্যারিং অফ দ্য ডাক্টিউলস usually due to involution of the stroma and may result in the accumulation of the secretions in the lobule। ক্লিনিক্যাল ফিচার কি? ব্রেস্ট পেইন থাকবে অ্যান্ড বিনাইন নোডুলারিটি থাকবে, একটা নোডিউল থাকতে পারে, ব্রেস্ট পেইন থাকতে পারে। তো ব্রেস্ট পেইন ইউজুয়ালি ফলোজ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, অবশ্যই, এবং এটা সবচেয়ে বেশি আসে কখন? 14 নম্বর দিন অ্যান্ড ইনক্রিজিং দ্য সিভিরিটি at 28 when it becomes severe, cyclic pronounced mesalgia with premenstrual exhibition। Nodularity or lumpiness may be either localized or spreading। ঠিক আছে, ব্রেস্ট তাহলে পেইন থাকবে, নোডুলারি থাকবে। ঠিক আছে, আর হলো এই লাম্পিনেসটা ছড়ায় যাবে। পেইনটা কখন বেশি হবে? 14 দিন থেকে শুরু হবে, 28 দিনের দিনে বেশি হবে। ঠিক আছে, এই সাইক্লিক কথাগুলো আগের বইয়ে ছিল না,
এগুলো একটু মাথা রাখবেন, ঠিক আছে। আর বাইল্যাটারাল, ইট অফেন বাইল্যাটারাল মোস্ট কসপিস ইজ আপার কোয়াড্রেন্ট, কোথায় কোথায় তো বাইল্যাটারালি বেশি হয় এবং এটা আপার কোয়াড্রেন্টে বেশি হয়, ঠিক আছে। দ্য নোলে মে বি সাইক্লিক অ্যাপিয়ারিং 1 to 2 weeks prior to menstruation and regression with the onset of the mens, যখন মেন্স শুরু হয়ে যায় তার 1 থেকে 2 সপ্তাহ আগে ব্যথাটা শুরু হয়, নোডুলার শুরু, এবং মেন্স হওয়ার সাথে সাথে কমে যায়। ডিসক্রিট লাম্প ইন দ্য ব্রেস্ট ইজ কমনলি ফাইব্রোঅ্যাডিনোমা ইন ইয়ং অ্যান্ড এসিস্ট ইন মিডল এজ, যদি এটা খুব ইয়াং এজে হয়, মানে 14-15 বা 15 থেকে 25-এর মধ্যে, 15-25, তাহলে আপনি এটা নির্দ্বিধায়, যেরকম একটা বেশ কম বয়স, ওই ওয়েল সার্কামস্ক্রাইবড, ঠিক আছে, সলিড, হ্যাঁ, তারপর স্মুথ, এরকম একটা লাম্প পাওয়া গেছে 15 থেকে 25 বয়সের মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মাথা চোখ বন্ধ করে আপনি এটাকে অবশ্যই ফাইব্রোঅ্যাডিনোমা দেবেন। আর মিডল এজ যদি হয়, দ্যাটস মিন 25 থেকে 30, 35, 36, দেন আমার মাথা রাখতে হবে সিস্ট। আর যদি লং এজ হার্ড ইরেগুলার, দেন ইটস নাথিং বাট মেলিগনেসি। লং এজ হলেই মেলিগনেসি দিয়ে দেওয়া উচিত, দেখতে হবে, সাধারণত থাকে ওভাবেই বানানো। মাস্টালজিয়া ক্লাসিফাইড ইন্টু সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক টাইপ। মাস্টালজিয়া মানে পেইন ইন দ্য ব্রেস্ট। সাইক্লিক মাস্টালজিয়া কী কী? দ্য পেইন ইউজুয়ালি স্টার্টস অ্যারাউন্ড দ্য মিডল অফ দ্য সাইকেল on day 14 and gradually increases severity and the day 27-28, and usually both breasts are involved. Cyclic massage কথা বলছি। However, most patients do respond to treatment with anti-estrogen drugs, tamoxifen, or meloxifan, luteinizing hormone analog, or danazol, excessive responsiveness of breast tissue to circulating estrogen, ঠিক আছে। নন সাইক্লিক মাস্টালজিয়া, এখানে কি হয়, এটা হলো নন সাইক্লিক মাস্টালজিয়া। দ্য পেইন প্রেজেন্ট অ্যাট এনি টাইম অফ মাস্টালজিয়া, যে কোনো নির্দিষ্ট টাইম নেই, 14 দিন দেখে শুরু হবে এবং এটা শেষ হবে, এটা এনি লোকেশন অফ দ্য ব্রেস্ট, এবং যে কোনো লোকেশন হতে পারে, ঠিক আছে। অ্যান্ড মে অকার বোথ বিফোর অ্যান্ড আফটার মেনোপজ, এটা মেনোপজের আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু ওখানে শুরু হবে 14 দিনের দিন, মেন শুরু হওয়ার সাথে ব্যথা কমে যাবে। লোকালাইজড, সাম পেশেন্টস মে হ্যাভ ডাক্ট একটিশিয়া অর পিরিয়ডাক্টাল মাস্টালজিয়া, এই দুটো নন সাইক্লিক মাস্টালজিয়া, ডাক্ট একটিশিয়া, পিরিয়ডাক্টাল মাস্টাইটিস। এখন আমরা কতগুলো কথা বলবো, ডাকটেকটিশিয়া, পিরিয়ডাক্টাল মাস্টাইটিস বা ইন্টারডাক্টাল প্যাপিলোমা। এই পিরিয়ডাক্টাল মাস্টাইটিস এর আরেকটা নাম হলো ইন্টারডাক্টাল প্যাপিলোমা। আর ডাকটেকটিশিয়া, আমি এখন সহজ করে আপনাদেরকে বলে দিই, এই দুটো নিয়ে কিন্তু সিনারিও বেস প্রশ্ন আসে, ঠিক আছে। সো একটা তো আমি বললাম যে ফাইব্রোঅ্যাডিনোমা, যে স্মুথ, হ্যাঁ, এবং হলো ওয়েল সার্কামস্ক্রাইব, এই কথা যদি আপনি দেখেন, এবং 15 থেকে 25 বছর বয়সের মধ্যে একটা মেয়ের এরকম বলছে সিনারিও, চোখ বন্ধ করে ফাইব্রোঅ্যাডিনোমা ডাক দিবেন। আর যদি দেখেন যে একটা পেশেন্টের এরকম বয়সে, একটা মেয়ে কম বয়স, তার ডিসচার্জ হচ্ছে গ্রিন ডিসচার্জ অথবা মারি ডিসচার্জ, ব্রাউন ডিসচার্জ, নিপল থেকে ডিসচার্জ হচ্ছে গ্রিন অথবা মাডি অথবা ব্রাউন ডিসচার্জ, চোখ বন্ধ করে ডাকটেকটিশিয়া দেখবেন। মাঝে মাঝে কোশ্চেনে বলা থাকে যে মেয়েটা স্মোকার, হ্যাঁ, মাঝে মাঝে বলা থাকে স্মোকার, এটা থাকলে তো চোখ আর কিছুই চোখ লাগবে না। যদি আপনি দেখেন যে ডিসচার্জের কথা বলা আছে এবং ডিসচার্জটা মাডি অথবা ব্রাউন অথবা গ্রিন ডিসচার্জ, ইউর অ্যান্সার উইল বি নাথিং বাট আর ডাকটেকটিশিয়া। আর যদি সিনারিতে দেখেন যেটা কম বয়সের মেয়ে, তাকে বলা হচ্ছে যে একটু ব্লাডি ডিসচার্জ হচ্ছে বাট বয়সটা কম, তাহলে আপনাদের চিন্তা করতে হবে ব্লাডি ডিসচার্জ, বয়স কম, ইন্টারডাক্টাল প্যাপিলোমা বা পেরিডাক্টাল মাস্টাইটিস, ঠিক আছে। ইন্টারডাক্টাল প্যাপিলোমা, ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা, যদি বয়স কম হয়, ব্লাডি ডিসচার্জ হয়, আপনার মাথা অবশ্যই কিন্তু ক্যান্সার আসবে না, আমার আসবে ইন্টারডাক্টাল প্যাপিলোমা। আর একই জিনিস, বয়স বেশি বাট bloody discharge, then you have to go for the malignancy, okay. আচ্ছা, breast palpation may reveal a very tender spot connected to a point called trigger spot or trigger point. Other cause are musculoskeletal in form of the TED syndrome, a painful costochondral junction with no radiological anomaly and lateral chest wall pain in the anteroaxillar line and over serratus anterior. So mainly যেটা মাথায় রাখতে হবে যে breast palpation may reveal, এই যে ডাকটেকটিশিয়া বা নন সাইক্লিক মেসেলজিয়াতে, a very tender spot connected to a point called the trigger spot বা trigger, পালপেশন করতে প্রচণ্ড পেইন থাকে, বাট এটা নন সাইক্লিক পেইন, ঠিক আছে। আর আদার কজ আর মাস্কুলোস্কেলেটাল হতে পারে ইন দ্য ফর্ম অফ দ্য ট্রেস সিন্ড্রোম।
5% পেশেন্ট পেইন নিয়ে আসে এইসব পেশেন্ট। ট্রিটমেন্ট কি, দে টাইপ অফ দ্য পেইন, সাইক্লিক নন সাইক্লিক, শুড বি আইডেন্টিফাইড বাই রেকর্ডিং পেইন চার্ট ফর 1 month। 1 মাস ধরে এই পেইন চার্ট করে আমাদের আগে বাই করতে হবে, ঠিক আছে। Trigger point pain may be relieved by local injection or a long-standing corticosteroid such as triamcinolone in combination with lidocaine at the point of the maximum tenderness। ট্রিগার পয়েন্ট যেটাকে, যে নন সাইক্লিক মাস্টালজিয়াতে ট্রিগার পয়েন্ট থাকে যেখানে পেইনগুলো হয়, তো এটা নর্মালি লোকাল লং অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড আর লোকাল ইনজেকশন দিয়ে কমে যাবে। ট্রিটমেন্ট অফ দ্য ব্রেস্ট পেন্স, এই জাস্ট এইগুলি পরে একবার রিডিং করে দেবেন। রিঅ্যাসুরেন্স করে এডিকর সাপোর্ট দিতে পারি, ফ্ল্যাক্সিড দিতে পারি, টপিক্যাল NSAID দিতে পারি, ডাইক্লোফেনাক, ট্যামোক্সিফেন, ড্যানাজল, হ্যাঁ, অরমেলক্সিফ্যান, লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন এগোনিস্ট অ্যালোন, হ্যাঁ, অ্যান্টিস্ট্রোজেন, ট্যামোক্সিফেন, অরলিমেক্সিফ্যান, এগুলি দিতে পারেন। নোডাল লাম্পি ব্রেস্ট, আচ্ছা, এই দ্য ক্ল্যাডরিফ লাকনাউ nodular scale, a 5-point ordinal scale that grades the nodularity or scale of 0 to 4। মানে এই যে নডিউলার হয়েছে, নডিউল, এটা আবার স্কেলিং আছে 0 to 4, প্রোভাইডিং অবজেক্টিভ মেজারমেন্ট অফ নডিউলারিটি হ্যাজ বিন ডেভেলপড অ্যান্ড ভ্যালিডিটি। সো এই নামটা জানতে হবে, যে ক্ল্যাডরিফ লাকনাউ নডুলারিটি স্কেল 0 to 4। এটা কী কী আছে দেখেন, এই যে লাকনাউ কার্ডিফ ব্রেস্ট নোডুলারিটি স্কেল, a visual analog scale or nodularity, an ordinal scale 0, normal or non-nodular 1, minimal 2, mild 3, moderate 4। the normal non-nodular 1, ঠিক আছে, মিনিমাল মিনিমাল, মাইল্ড, মডারেট, সিভিয়ার, চারটা। The cause of discrete breast lump, non-inflammatory, inflammatory। non-inflammatory মধ্যে ফাইব্রোডিনোমা, ডাক্টাল প্যাপিলোমা, হ্যাঁ, ফাইলয়েডস, হেমাটোমা, গ্যালাক্টোসিল, ব্রেস্ট সিস্ট, হেমাটোমা, এক্সেট্রা। inflammatory breast abscess, antibioma, periductal mastitis, granulomatous mastitis, parasitic filariasis, fungal aspergillosis। ওকে, সো কজেস অফ ডিসক্রিট ব্রেস্ট লাম্প আর নন ইনফ্ল্যামেটরি, ইনফ্ল্যামেটরি ভাগ করা আছে, এগুলো দেখবেন। নন ইনফ্ল্যামেটরির মধ্যে ফাইব্রোডিনোমা, ডাক্টাল প্যাপিলোমা, হেমাটোমা, গ্যালাক্টোসিল, ব্রেস্ট সিস্ট, ইনফ্ল্যামেটরি ব্রেস্ট অ্যাবসেস, অ্যান্টিবায়োমা, পেরিডাক্টাল মাস্টাইটিস, গ্রানুলোমাটাস মাস্টাইটিস, প্যারাসাইটিক এক্সেট্রা। ব্রেস্ট সিস্ট আর হলো, ব্রেস্ট সিস্ট আমরা বলেছি কখন হবে, যখন মাঝ এজে 35 to 55। দেখেন এইগুলা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে টাইমিংগুলা। ফাইব্রোডিনোমা ফ্রম most probably it is from 15 to 25, then breast is 35 to 55। এই এজ দেখলেও কিছু বোঝা যায়, হ্যাঁ, অনেকগুলো সিনে আপনি টের পাবেন। যদি গ্রিন ডিসচার্জে হয় তাহলে ডাকটেকটিশিয়া, ব্লাডি কম বয়স পেরিডাক্টাল মাস্টাইটিস অথবা ইন্টারডাক্টাল প্যাপিলোমা। যদি বেশি বয়সে হয় then আমরা উইল গো ফর দ্য কার্সিনোমা। ইফ দেয়ার ইজ আ সার্কামস্ক্রাইবড দেন smooth any mass, then we'll go for the fibroadenoma। okay, so that old age group usually present with the painless lump, এবং সিস্টে কোনো লাম্পটা পেইনলেস থাকবে, অ্যাবসেসে পেইনফুল থাকবে, ঠিক আছে। several causative factors contribute to AND মানে aberration from the normal developmental involution, including lobular involution, increased secretion, ductal obstruction, loss of stroma, hyperestrogenemia, and hormone replacement therapy। okay, smooth wall cyst without any solid component in its wall is classified as BI-RADS2। so যদি স্মুথ ওয়াল্ড হয় তাহলে তারা একটা ক্লাসিফিকেশন আছে, এটাকে BI-RADS2 বলে, অ্যান্ড রিকোয়ার অনলি অবজারভেশন উইদাউট বায়োপসি। কিছু স্মুথ ওয়াল্ড রেসিস্টার যেটার মধ্যে কোনো ধরনের বায়োপসি থাকা লাগে না, বাট এখন বলা হয়েছে যে কোনো লাম্প উইল গো ফর দ্য বায়োপসি। ওকে, দ্য প্রেজেন্স অফ দ্য সলিড কম্পোনেন্ট, বাট যেহেতু নতুন বই আছে তাহলে আপনাদের এইভাবেই বলতে হবে, হ্যাঁ। আগের বই বলতো যে কোনো লাম্প উইল গো ফর দ্য বায়োপসি, বাট এখানে বলছে স্মুথ ওয়াল সিস্ট উইদাউট এনি সলিড কম্পোনেন্ট, তাহলে আমরা এটা ওয়েট করবো, হ্যাঁ। দ্য প্রেজেন্স অফ এনি সলিড কম্পোনেন্ট ইন দ্য সিস্ট ওয়াল ইজ ক্লাসিফাইড কমপ্লেক্স সিস্ট, যদি কোনো সলিড কম্পোনেন্ট, আর নেসেসিটি ইজ আ কোর বায়োপসি রুল আউট দ্য সিস্টো অ্যাডিনোকার্সিনোমা। এটা সিস্ট অ্যাডিনোকার্সিনোমা নাকি এটা দেখার জন্য। This should be distinguished from a complicate cyst, which is defined as a cyst containing intracystic floating debris that moves within the cyst with change of posture। ভিতরে কোনো সিস্টিক পদার্থ আছে যেটার মাধ্যমে তারা নড়াচড়া করে, তাহলে কমপ্লেক্স সিস্ট,
কমপ্লিকেটেড সিস্ট। কমপ্লেক্স সিস্ট অবশ্যই আমার কোড বায়োপসি করতে হবে বিকজ ইট হ্যাজ দ্য সলিড কম্পোনেন্ট, বাট নর্মাল সিস্ট হ্যাজ নো সলিড কম্পোনেন্ট। সেটাকে আমরা BI-RADS2 হিসেবে ডায়াগনোস করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা এটা ওয়েট করতে পারি। ওকে, মাথায় একটু রাখবে, আর কিছু রাখবে না। ট্রিটমেন্ট অত ইম্পর্টেন্ট কিছু না, সিস্টিক ট্রিটমেন্ট করতে পারি। Galactocele is a rare, usually presents with solitary tubercular milk-filled cyst seen during the just after the lactation. ল্যাকটেশনের পরে এটা দেখা যায়, বাস আর কিছু না। ফাইব্রাইডেনম আসে। ফাইব্রাইডেনমে যেটা আমি বললাম যে 15 থেকে 25 বছর বয়সে ওয়েল সার্কামস্ক্রাইবড একটা এবং স্মুথ ওয়ার্ল্ড একটা লাম থাকবে। এটা আইজ ফ্রম দ্য হাইপারপ্লাসিয়া অফ দ্য লোবিউল, ইউজুয়ালি গ্রো 2 to 3 সেন্টিমিটার। এটা লোবিউলের হাইপারপ্লাসিয়ার মাধ্যমে, লোবিউল লোবিউলের হাইপারপ্লাসিয়া থেকে এটা হয়, ঠিক আছে। ইজ সারাউন্ডেড ওয়েল ডিফাইন্ড ক্যাপসুল, এবং এটা ক্যাপসুল থাকবে একটা, অন্যগুলো থাকবে না। ক্লিনিক্যাল টিপিক্যাল ফাইব্রাইডেনোমা কনফার্ম দ্য আল্ট্রাসোনোগ্রাফি মে বি অবজার্ভ উইদাউট a biopsy which should be obtained if the patient is over 25 years if there are atypical feature of ultrasonography. সো আমাদের বর্তমান বইগুলোতে আসছে যে আমরা কোনো একটা লাম্প পাইলেই ব্রেস্টে সেটাকে আমরা বায়োপসি করব না, সেটার জন্য একটু ওয়েট করবো, যে দেখবো যে তার কোনো ধরনের সাসপিশাস ফিচার আছে নাকি, সাচ অ্যাজ হঠাৎ করে বড় হচ্ছে নাকি, কোনো সলিড কম্পোনেন্ট আছে, এটা আল্ট্রাসাউন্ড করলেন দেখলেন যেটার মধ্যে একটা সলিড কম্পোনেন্ট আছে, দেন উইল গো ফর দ্য বায়োপসি, বাট নট ফার্স্ট অফ অল উইল গো ফর দ্য ম্যামোগ্রাফি অর আল্ট্রাসাউন্ড। if the patient is less than 35 we'll go for the ultrasonography, if the patient is more than 35 is go for the mammography. Then if there is any suspicious finding in the ultrasound or the mammogram then we'll go for the biopsy, otherwise not. এবং আরেকটা টাইমিং বলেছে যে এইসব ফাইব্রয়েডের জন্য নির্দিষ্ট টাইমিং 25 বছর উপরে আমরা বায়োপসি যাব না। আচ্ছা, রিগ্রেশন উইথ অ্যান্টিস্ট্রোজেন ড্রাগ যেমন ট্যামোক্সিফ্যান, হ্যাঁ, আর হলো অরমেলোক্সিফ্যান, ঠিক আছে, যেতে পারি আমরা। জায়েন্ট ফাইব্রয়েডেনোমাতে 5 সেন্টিমিটার যদি উপরে হয় দেন উইল গো ফর দ্য জায়েন্ট ফাইব্রয়েডেনোমা। সাব মেমোরি ইনসিশন দিয়ে এটা আমার কাটতে হয়, এটা মাথা রাখবেন, হ্যাঁ, কোন মেমোরি ইনসিশন। ইন্ডিকেশন অফ সার্জিক্যাল এক্সিশন অফ দ্য বা ফাইব্রয়েড, সব ধরনের ফাইব্রয়েডেনোমা কাটা লাগে না। 1 এজ ওভার 30, 1 2 সাসপিশিয়াস ফিচার অফ ইমেজিং, কোনো একটা সমস্যা পাচ্ছেন, সলিড কোনো কিছু পাচ্ছেন, সাচ অ্যাজ মাইক্রোলোবিউলেশন, হ্যাঁ, অ্যাটিপিয়া অন হিস্টোলজি, সাইজ মোর দেন 5 সেন্টিমিটার, ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড দ্য পেশেন্টস প্রিফারেন্স, আমি এটা রাখতে চাই না, পেশেন্টের মনে ভয় যেটা রাখলে ক্যান্সার হবে। Excision fibrinogen in the elderly should include a rim of normal tissue as it may contain malignancy or a pilous tumor. এমনভাবে কাটতে হবে যাতে ওটা নর্মাল টিস্যু টিম আসে, ফাইব্রোডেনোমার রিম না থাকে, কারণ এলডারলি ক্ষেত্রে এটা পরবর্তীতে ম্যালিগনেন্সি হওয়ার চান্স থাকতে পারে। টিউমার নিয়ে এত চিন্তা করা লাগবে না আপনাদের, পড়লে জাস্ট একটু লাইন পড়তে পারি। প্রিভিয়াস নোন অ্যাজ সিস্টোসার্কোমা ফাইলার্স, this benign tumor usually occurs in women over age of 30 years but can appear in younger women and present as a large, sometimes massive tumor with an unevenly bosselated surface. এই কথাটা আপনার সিনিয়রদের দেওয়া থাকবে, unevenly bosselated surface, that just like এজিংটাও কাছাকাছি, ফাইব্রোডেনোমার বললাম লার্জ ম্যাসিভ, এবং এই কথাটা সিনিয়রতে অবশ্যই থাকবে bosselated। আপনি তখনই মাথায় আসবে একটাই আছে, সেটা হলো ফাইলাস টিউমার, ঠিক আছে, বাস, লাগবে না ট্রিটমেন্ট। নিপেল নিয়ে একটু কিছু বলবো। সুপ্রা মেমারি নিপেল থাকতে পারে অনেক সময় আমাদের ক্ষেত্রে, যে অনেকগুলো নিপেল আছে, সেখানে এক্সিলারি ফোল্ড বরাবর, এন্ট্রি ফোল্ড অফ দ্য এক্সিলার থেকে আসে আপার চেস্ট, হ্যাঁ, নিপেল ইনভার্সন আর রিট্রাকশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। নিপেল ইনভার্সন আর রিট্রাকশন কখন হবে, ঠিক আছে, বাট এর পরেই কিন্তু ছেলে মেয়েদের একই রকমই থাকে, বাট 12 থেকে 11 বছর বয়স থেকে এই কোটা শুরু করে গার্লসের ব্রেস্ট, ঠিক আছে। দ্য অনসেট গ্রোথ ইজ টেলার্কি, কী বলে টেলার্কি, হ্যাঁ, 1 year বিফোর দ্য মেনার্কি, মেনার্কি 1 বছর আগে, 12 থেকে 14 দিকে হয় মেনার্কি। ইনিশিয়ালি কী হয়, একটা গ্রোথ হয়, ইউনিফর্ম গ্রোথ অফ সেল লিডস টু রাউন্ডেড ব্রেস্ট মোল্ড, লেটার এলংগেশন অফ দ্য মেজর মিল্ক ডাক্ট অ্যাট দ্য এজ অফ 14 থেকে 16, এবং তখনই আমার নিপেলটা তৈরি হয়। ল্যাক অফ এলংগেশন অফ দ্য মেজর মিল্ক ডাক্ট লিডস টু ফেলিয়ার অফ দ্য নিপেল টু প্রোট্রুড, কল নিপেল ইনভার্সন। যদি এই মেজর মিল্ক ডাক্টের ল্যাকিংস থাকে তৈরি হয়, সেটাকেই বলা নিপেল ইনভার্সন। An inverted nipple interferes with feeding and many become a source of infection by deposition of the debris. It does not produce breast cancer. এটা breast cancer করে না, এটা মাথা রাখতে হবে। What is nipple retraction? Is acquired phenomena owing to fibrosis in around the major milk duct.
Retraction of the recent onset is usually worrisome and may point towards an underlying carcinoma. তো দেখেন নিপল ইনভার্সন অ্যান্ড রিট্রাকশন দুই রকমের কথা। ইনভার্সন হলো যে মেইন ডাক্ট, মেইন মেজর মিল্ক ডাক্ট, মেইন মেজর মিল্ক ডাক্ট, মেইন মেজর মিল্ক ডাক্ট এইটা তৈরি হচ্ছে না, এটা তৈরি না হতে এলঙ্গেশন হচ্ছে না, then it is nipple inversion. What is retraction? আপনার ডাক্ট তৈরি আছে, হ্যাঁ, বাট রিট্রাক্ট হয়ে গেছে। এটা কমন কজ অফ দ্য, ওইটা কার্সিনোমা চিন্তা করি, রিট্রাকশন কার্সিনোমা চিন্তা, বাট দ্য মোস্ট কমন কজ অফ লং-স্ট্যান্ডিং রিট্রাকশন ইজ পেরিডাক্টাল মাস্টাইটিস। পেরিডাক্টাল যে মাস্টাইটিস সেই ক্ষেত্রে এই রিট্রাকশন হয়ে থাকে। বোথ নিপল ইনভার্সন রিট্রাকশন মে কজ প্রবলেম অ্যান্ড ব্রেস্ট ফিডিং অ্যান্ড ইনফেকশন ক্যান অকার বিকজ অফ রিট্রেশন অফ দ্য সিক্রেশন। আর ট্রান্সভার্স স্লিট যদি থাকে তাহলে রিট্রাকশনটা আমার মাথায় রাখতে হবে। রিট্রাকশন, ইনভার্সন, মেইন মেজর মেইল ডাক্ট তৈরি হচ্ছে না, এর জন্য নন মেলিগনেন্ট, বাট রিট্রাকশন মেলিগনেন্ট। ঠিক আছে, আর এখানে ট্রান্সভার্স স্লিটটা তৈরি হয় যেটা হলো সেটা হলো আপনার মাউথ অর ফিশ মাউথ লাইক রিট্রাকশন অফ দ্য নিপল, রিট্রাকশন সিন ইন পেরিডাক্টাল মাস্টাইটিস। আর সার্কামফারেন্সিয়াল রিট্রাকশন এটা হলো কার্সিনোমা। সো দুই রকমের ট্রান্সভার্স স্লিট যেটা আছে সেটা বা ফিশ মাউথ, মানে এরকম ফিশ মাউথ, হ্যাঁ, ফিশ মাউথ যে রিট্রাকশনটা এটা পাওয়া যায় হলো পেরিমেম্ব্রেনাল পেরিডাক্টাল মাস্টাইটিস বা হলো ইন্টারডাক্টাল প্যাপিলোমা। আর যে সার্কামফারেন্সিয়াল রিট্রাকশন সেটা ইন্ডিকেট করে কার্সিনোমা, মাথায় রাখবেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, লাগবে না। রিটেনশন ক্র্যাকেড নিপলস হলো যে বাচ্চারা যখন দুধ খায় তখন যদি কামড় দিয়ে পরবর্তীতে সেখান থেকে ক্র্যাকেলি হয়। রিটেনশন সিস্টেম লাগবে না মন্টু কুমারী। আচ্ছা, এক্সিমা আর প্যাজেট ডিজিজ খুব ইম্পর্টেন্ট। এক্সিমা হলো আমার নিপল এরিয়াতেই তৈরি হবে, বাট এইটার প্যাজেট ডিজিজে খুব সিমিলার টাইপ ডিজিজ। ঠিক আছে, বাট এটাকে আলাদা করবে কী হবে, অবশ্যই দেখবেন এটা বাইল্যাটারাল থাকবে এবং পুরো শরীরে অন্য জায়গায় এক্সিমাটা আছে, এটা দিয়ে আপনি আলাদা করবেন। ঠিক আছে, ফেলস টু হিল প্যাজেট ডিজিজ মাস্ট বি এক্সক্লুডেড বাই টেকিং ওয়েজ বায়োপসি। যদি দেখেন যে এই নিপেলের এই এক্সিমাগুলো ঠিক হচ্ছে না, তখন আপনি একটু চিন্তা করতে হবে, আমি হয়তো বায়োপসি নিতে হবে। বায়োপসিটা কেমন হতে হবে, ওয়েজ বায়োপসি, হ্যাঁ, প্যাজেট ওয়েবস। আর একটু যদি বলা হয় ওয়েজ যদি আপনার অপশনে না থাকে, প্যাজেট ডিজিজ আপনি বুঝতেছেন, হ্যাঁ, পেশেন্টের প্যাজেট ডিজিজ আছে, প্যাজেট নিপেল এরিয়ার চারপাশে এই প্যাজেট ডিজিজ আছে আপনি বুঝতেছেন, সেক্ষেত্রে কিন্তু বায়োপসি করতে বলছে। আপনি দেখবেন ওয়েজ বায়োপসি আপনি বই থেকে পাইছেন, এটা থাকলে 1 নম্বরে অ্যান্সার করবেন। যদি দেখেন যে প্যাজেট ডিজিজ আছে, এটা বুঝতেছেন যে প্যাজেট ডিজিজে বায়োপসি করতে হবে, বাট ওয়েজ বায়োপসি নাই, তাহলে আরেকটা বায়োপসি থাকবে পাঞ্চ বায়োপসি, PUNCH, পাঞ্চ বায়োপসি। এইটাও যদি অ্যান্সার থাকে সেটাও হবে। যদি দুইটাই যদি থাকে, ওয়েজও থাকে পাঞ্চ, তাহলে অ্যান্সার বলবো ওয়েজ, বাট ওয়েজ নাই, বাকি অন্য কোন অ্যান্সার দেবেন সেই অ্যান্সারটা পাঞ্চ। আমরা PP দিয়ে মনে রাখতাম। ঠিক আছে, এটা এর খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল MRCS-এ। সো এক্সিমা হতে গেলে বাইল্যাটারাল হতে শরীরে অন্য জায়গায় থাকতে হবে। প্যাজেট ডিজিজ হলো কি, প্যাজেট ডিজিজ ইজ এ ইউনিক টাইপ অফ DCIS, ductal cell in ductal carcinoma in situ arising in the nipple. It presents as erosion of the nipple that slowly destroys the nipple and encroaches on the areola. It may become invasive with metastasis to the axillary lymph node. Triple assessment needed to exclude underlying malignancy. Platelet disease without associated underlying malignancy is treated by central core excision, removing a cone of major milk duct, the important na, and ducts along with the nipple and areola down to the pectoralis major. Okay, Paget disease with underlying malignancy is treated by the mastectomy. Discharge from the nipple, এটা কি কি হতে পারে, অ্যান্ডি, এটা অ্যান্ডি মেনলি, এবং এটা কি কি, সিঙ্গেল সেরাস সেরিসঙ্গিনাস স্পন্টেনিয়াস ডিসচার্জ 4S। ঠিক আছে, বোথ সেরাস and সেরিসঙ্গিনাস ডিসচার্জ আর caused by excessive proliferation of the ductal epithelium। তাহলে একটা এক্সেসিভ পলিফারেশন হয়েছে, সেখান থেকে সেরাস এবং হলো সেরিসঙ্গিনাস ডিসচার্জ হতে পারে, which can be either diffuse or localized or may result from the ductal carcinoma। ductal carcinoma কারণে হতে পারে, বাট এটা এইজটা অনেক বেশি হবে। During pregnancy, the increase in blood flow to the ductolobular tissue may lead to serous or bloody nipple discharge। প্রেগনেন্সির ক্ষেত্রে হতে পারে। hence a bloody discharge during pregnancy is considered physiological। তাহলে যদি প্রেগনেন্সি ব্লাডে ফিজিওলজিক্যাল চিন্তা করবেন, usually abates spontaneously after child। however the ultrasonography should be performed to rule out the malignancy। অবশ্যই অবশ্যই অবশ্যই।
এবার আসেন কী কী হতে পারে। ক্লিয়ার সেরাস ডিসেস কমনলি কজ বাই দ্য ডাক্টাল প্যাপিলোমা। হ্যাঁ, এই ইন্টারাক্টাল প্যাপিলোমা বললাম না। সেরাস ডিসেস মানে ওটা একটু ব্লাডি না, বাট নট ফুললি ওয়াটারি ডিসেস, ঠিক আছে। সিরিয়াস অ্যান্ড শুড নট বি ইগনোরড। মাল্টিডাক্ট মাল্টি কালার ডিসচার্জ ফিজিওলজিক্যাল লাগবে না। ব্লাড স্টেইন ডিসচার্জ মে বি কজ বাই ডাক্টাল প্যাপিলোমা কার্সিনোমা ডাক্টাল ল্যাকটেশিয়া, যেটা আমি বললাম ব্লাড স্টেইন ডিসচার্জ, ঠিক আছে। আর যেটা হলো ডাক্তার লাগবে না। আর ব্লাড গ্রিন যেটা মাটিটা হলো সেটা ডাক্তার ল্যাকটেশিয়া, যেটা আমি বললাম। গ্যালট্রিয়া ডিফাইন এ স্পন্টেনিয়াস মিল্ক ডিসচার্জ ফ্রম দ্য সেভারাল ডাক্ট অফ দ্য বোথ নিপল আনঅ্যাসোসিয়েটেড উইথ চাইল্ড বার্থ অর ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না, চাইল্ড বার্থ করেন, তারপরেও আপনার ওইখান থেকে মিল্ক বের হচ্ছে। এটা কেন হয়? তা হাইপার পোলেকটিনিমিয়া। হ্যাঁ, পোলেকটিন সিক্রেটিং অ্যাডিনোমা অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, এটা সিটুইট এটা থাকে। আর কিছু ড্রাগ আছে এই জন্য হতে পারে, যেমন কি পোল্যাক্টিন সিক্রেশন, গ্যালাক্টোরিয়া ইনক্লুডিং হ্যালোপেরিডল, ক্লোপ্রোমাজিন, অ্যামিটিপটালিন, মেটোক্লোপ্রোমাইড, এগুলোর জন্য হতে পারে। ডিসচার্জ ফ্রম দ্য নিপল কী কী হতে পারে? ডিসচার্জ ফ্রম আ সিঙ্গেল ডাক্ট। ব্লাড স্টেইনড হলে কী কী? ইন্টারাক্টাল প্যাপিলোমা যেটা বললাম, ডাক্টার টিশিয়ার রং আলাদা। সেরাস হলে কী কী হতে পারে? ডিসচার্জ ফ্রম দ্য মোর দেন ওয়ান ডাক্ট। হ্যাঁ, মিল্ক হলে কী হতে পারে? ডিসচার্জ ফ্রম দ্য সারফেস নট ফ্রম দ্য হোয়াইট উইদিন দ্য নিপল, প্যাজেট ডিজিজ। হ্যাঁ, কনজেনিটাল অ্যামাজিয়া, কোনো নাই, ব্রেস্ট নেই, এর সাথে অ্যাসোসিয়েট থাকতে হবে পোল্যান্ড সিনড্রোম। হোয়াট ইজ দিস? উইচ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাবসেন্স অফ স্টার্নাল পোর্শন অফ দ্য পেক্টোরালিস মেজর অ্যান্ড শর্ট ওয়েব ফিঙ্গার। শেষ, আর কিছু লাগবে না, জাস্ট নাম জেনে রাখা। পলিমেজিয়া মানে এক্সেসিভ নিপল যদি থাকে বা ব্রেস্ট দেয়ার নোন অ্যাজ ফ্ল্যাকচুয়েট বিন রেকর্ডেড দ্য অ্যাক্সিলা গ্রয়েন। কোথায় কোথায় এক্সেসিভ ব্রেস্ট থাকে, এক্সেসিভ ব্রেস্ট থাকে, সেটা কোথায় কোথায় থাকতে পারে? জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, সাইডগুলো। হ্যাঁ, অনেকবার আসে। গ্রয়েন, বাটক, থাই, এক্সিলা, ঠিক আছে। মাস্টাইটিস অফ ইনফ্যান্টস, বাচ্চাদের মাস্টাইটিস হতে পারে স্ট্যাফিলোকোকাস অরিসতে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এসপি। ম্যাক্রোমাসিয়া benign disorder characterized by massive enlargement of the one or both these body habits. ট্রমাটিক ফ্যাট নিউক্লিওসিস, এটা সাধারণত ইয়াং এজের বাচ্চাদের, মহিলাদের হয়, ইয়াং মিডল এজের। স্টাউট বডি ফলোইং আ ব্লো আর লাম্প ইন দ্য অফেন পেইনলেস অ্যাপিয়ার্স, এবং এটা খুব সিমিলার টু দ্য মেলিগনেন্সি। টেদারিং, কারণ ওইখানে স্কিন টেদারিং বলেন, তারপরে ডিপলিং বলেন, সব কিছু নিবেলিটেশন। History of trauma is not diagnostic as it may merely have drawn the patient's attention to previous love. Road traffic accident, seat belt may transect or above the breast of the underlying pectoralis muscle owing to sudden declaration of the injury. The underlying pectoral muscles সেখানে ঝামেলা হয়। অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট, যেমন হলো আমরা যে ল্যাকটেশনাল মাস্টাইটিস বলি। হ্যাঁ, ল্যাকটেশনাল মাস্টাইটিস খুব কমনলি হয়, এটা হলো স্ট্যাফিলোকোকাস অরিয়াসের মাধ্যমে। সবগুলো মনে রাখবেন, এই চ্যাপ্টারে সবগুলোই মোটামুটি স্ট্যাফিলোকোকাস অরিয়াস। এটিওলজি কী কী আছে? মাস্টাইটিসটা হওয়ার কারণ কি? দুই রকম হতে পারে, ব্যাকটেরিয়াল, নন ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল মে এন্টার দ্য নিপেল, থোড়া ক্র্যাকেল, আর বাচ্চারা যে কামড় দেয় বড় হইলে নিপেলে, সেটা ক্র্যাকেল অফ রিট্রাক্টেড নিপেল হয়। ইন মেনি কেসেস দ্য অ্যাক্টিভিটি ড্রাগ গেট ব্লকড বাই দ্য এপিথেলিয়াল ডেব্রিস leading to stasis, which is followed by infection. Once within the ampulla of the duct, staphylococcus causes clotting of the milk. যখন অ্যাম্পুল অফ দ্য ডাক্টের মধ্যে স্ট্যাফিলোকোকাস তখন ক্লটিং অফ দ্য মিল্ক করে, অ্যান্ড দেন মাল্টিপল উইদিন দ্য ক্লট। Abscess formation is commonly seen at two stages during lactation. In the first month after the first childbirth, owing to inexperience or inappropriate and inadequate breastfeeding, and at weaning period যখন আসে তখন ইগনোর ট্রমা টু দ্য নিপল বাই দ্য বেবি স্ট্রেথ। এই দুইভাবে ফার্স্ট মান্থ হলো যে আমরা ঠিক মতো বা দুধ খাওয়াচ্ছি না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট দুধ হচ্ছে জমা হচ্ছে, এবং তখন হলো আমাদের এটা হয়। আর হলো উইনিংয়ের সময় দেখা যায় বাচ্চারা কামড় দেয় তখন। সো ক্লিনিক্যাল ফিচার কী থাকবে? পেইন, সাইন অফ ইনফ্লামেশন, ফিভার, ম্যালেজ, ডিফিকাল্ট ইন ফিডিং। ম্যানেজমেন্ট নাথিং, আমার পেশেন্টকে অবশ্যই অ্যান্টিস্ট্যাফিলোকক্কাল ট্রিটমেন্ট দিব, ক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, হ্যাঁ, আর ইরাইথ্রোসিলিন, এথ্রোমাইসিন। আর যেটা করতে পারি যে 2 hourly আমরা বোথ ব্রেস্ট শুড বি এনকারেজড 2 hourly, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং, ঠিক আছে, এবং বোথ ব্রেস্ট থেকেই। যদি টাইট গার্মেন্ট পরতে হবে, এবং যদি সিমটোমেটিক হয় তাহলে আমার এনএসআরও খেতে হবে। আর বলা হয়েছে যদি আমি দেখি যে একেবারে অ্যাবসেস থাকে তারপরে এটা অবশ্যই ড্রেন করতে হবে।
পেরিডের মাস্টার্টিস হলো ইন ক্রনিক নন ল্যাকটেশনাল ইনফ্লামেশন অ্যারাউন্ড দ্য মেজর মিল ডাক্ট বাট ইজ অবসকিউর অ্যান্ড থট টু বি অটোইমিউন ইন নেচার। অটোইমিউন নেচার ট্রান্সভার্স স্লিট থাকে পেরিডের, হ্যাঁ। আমার পরে সার্কামফারেন্সিয়াল স্লিট থাকবে মেলিগনেন্সিতে, কানভার্সিতে থাকবে পেরিডের মাস্টার্টিস আমার পড়ছি, হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আমরা দ্য মোস্ট কমন অর্গানিজমকে পেরিডের মাস্টার্টিসে অবশ্যই স্টেফেলোকক্কাস, এক নম্বর স্টেফেলো, এটা আপনারা মনে রাখুন বারবার, হ্যাঁ, কারণ এটাই এসবিতে আসবে সবগুলো ব্রেস্টে স্টেফেলোকক্কাস। ইডিওপ্যাথিক গ্রানুলোমাস মাস্টার মাস্টার অনেক রকম আছে, এটা কি আইজিজিএম যেটা আছে, আইজিজি আছে, এম যেটা আছে সেটার মাধ্যমে ও কোরিনোব্যাক্টের ক্যাপাসিটিকে মাধ্যমে হয়। মোস্টলি কমন ইন ইয়ং প্যারাস পেশেন্টে কাদের ক্ষেত্রে হয়? ইয়ং প্যারাস উইদিন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স আফটার প্রেগনেন্সি, প্রথম বছরের কিছুদিনের মধ্যে এটা হয়ে থাকে। টিউবারকুলোসিস অফ ব্রেস্ট ভেরি আনকমন একটা জিনিস, এক্সিলারি ইন্টারমামেন্ট নোটস থেকে এটা হয়, or osteitis of the rib and sternum. The diagnosis rests on bacterial and histological examination. Tubercular mastocytosis results in epithelial cell granuloma with caseating necrosis. এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। কি tubercular mastocytosis result in epithelial cell granuloma with a caseating necrosis, এটা মাথায় রাখতে হবে। 6 থেকে 9 মাস পর্যন্ত এই রেজিমেন্টটা আমার খাইতে হবে, হ্যাঁ, অ্যান্টিটিপি ড্রাগ। ডাক্টেকটিশিয়া ওই যেটা বললাম যে ব্রাউন গ্রিন মাডি কালার ডিস্ট্রিক্ট, আল্ট্রাসাউন্ড রিভিল ডাইলেটেড মেজর মিল্ক ডার্ক মোর দেন 3 মিলিমিটার, আর ওই যে মাথা রাখবেন ওইটাই মেন বিশ্বাসটা, আর হলো স্মোকার। মন্ড্রোস ডিজিজ হলো থ্রম্বোফ্লেবাইটিস হয়ে যায়, লাল হয়ে যায় সুপারফিশিয়াল ভেন অফ দ্য ব্রেস্ট অ্যান্ড অ্যান্টিচেস্ট্রাল। দ্য প্যাথোজেনিক ফিচার ইজ আ টেন্ডার থ্রম্বোস সাবকিউটেনিয়াস স্কট ইজ অ্যাটাচ টু দ্য স্কিন। তাহলে কি থ্রম্বোফ্লেবাইটিস, Monroe's disease হলো কি থ্রম্বোফ্লেবাইটিস সুপারফিশিয়াল ভেইন অফ দ্য ব্রেস্ট, নট ডিপ ভেইন, সুপার ভেইন অফ দ্য ব্রেস্ট অ্যান্ড অ্যান্টিচেস্ট্রাল। প্যাথোজেনিক ফিচার কি থ্রম্বোস সাবকিউটেনিয়াস স্কট অ্যাটাচ টু দ্য স্কিন। বাস। কার্সিনোম অফ দ্য ব্রেস্ট 25% অফ দ্য অল ক্যান্সার অফ দ্য উইমেনে হয়, ঠিক আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে মডিফায়েবল নন মডিফায়েবলের মধ্যে আছে। তারপরে যদি আমি বলি খুব বেশি স্ট্রেস হয় কি ইনক্রিজিং দ্য ইস্ট্রোজেনিক এক্সপোজার, ইস্ট্রোজেন যদি বেড়ে যায় আমার শরীরে, এক্সপোজার সেক্ষেত্রে যেমন কি early menarche, late menopause, nulliparity, late first pregnancy and hormone replacement with high estrogen therapy. These are listed in age listed দেওয়া আছে। কি modifiable normal, very very important একটা ছক, এটা আমাদের পড়তে হবে, ভিতরেগুলো পড়তে হবে। আমি বলি ওবেসিটির ক্ষেত্রে কোন 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 উমেনের ক্ষেত্রে ওবেসিটি কি প্রি মেনোপজাল উমেনের জন্য ইম্পর্টেন্ট না পোস্ট মেনোপজাল ইম্পর্টেন্ট। প্যারাইটি, কোন প্যারাইটিটা, নুলি প্যারাইটি অথবা মাল্টি প্যারাইটি ফার্স্ট প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং, পোটেট্রি ফর বেসে মোর দেন 12 মান্থস ব্রেস্ট ফিড যদি থাকে তাহলে সে কখনো হবে না। এজ অ্যাট দ্য ফার্স্ট বাইল আর্লি, রেস্ট ইজ লেস দেন 20, হাই রিস্ক মোর দেন 35, ইউজ অফ HRT মোর দেন 10 years ইউজ করা হবে। টোব্যাকো ইউজ, হ্যাঁ, টোব্যাকো ইউজ, স্মোকিং 25 or more cigarettes per day, alcohol consumption এতটা ইম্পর্টেন্ট যে আসবে। আর রেডিয়েশন এক্সপোজার। আর নন মডিফাইবলের মধ্যে আছে এজ, ইনক্রিজিং এজ, রিস্ক ফ্যাক্টর হয়ে থাকবে সেক্স, ফিমেল সেক্স ইজ মাচ মোর ইনসিড টু দিস এনথেসিটি, ব্ল্যাকদের বেশি হয়, হিউম্যান হিস্ট্রি যাদের আগে আছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, হ্যাঁ, তাদের বেশি হয়। জেনেটিক প্রিডিসপোজিশন কার ক্ষেত্রে আর্লি মেনার্কি, লেট মেনোপজ, হাই রিস্ক ব্রেস্ট, যেমন কি পলিফাইটিভ কন্ডিশন উইদাউট অ্যাটিপিয়া, complex fibroadenoma, papillomatosis, proliferative disease with atypia, ductal lobular hyperplasia, lobular carcinoma, এগুলির ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা, প্যাথোলজি অফ ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার মিল্ক ডাক্ট থেকে ফ্রম দ্য মিল্ক ডাক্ট ইন 90% কেসেস, আর ফ্রম দ্য লোবিউল হলো 10%। তো ডাক্টাল কার্সিনোমা 90% সবচেয়ে কমন, এবং লোবিউল কার্সিনোমা 10% মাত্র। The disease may remain confined to the epithelium of the duct or lobule with no breach in the basement membrane, কোনো বেস ব্রিচ হয় না।
বাট ইনসিটু, এই যখন ব্রিচ হবে না তখন সেটা ইনসিটু, বাট যখন কার্সিনোমা তখন এটা অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে ইনসিটু হবে না, চ্যালেঞ্জ সরে যাবে। এখন একটা নতুন একটা ক্লাসিফিকেশন আছে যেটা দেখলাম ব্লুম রিচার্ডসন স্কোরিং সিস্টেম। তিনটা জিনিসকে আমার মেইন এখানে ভেরিয়েবল ধরা হয়েছে। একটা কি, পার্সেন্টেজ অফ দ্য টিউমার সেল উইথ টিউবুল ফর্মেশন, এক নিউক্লিয়ার প্লিওমরফিজম, 3 সাইজ অ্যান্ড নাম্বার অফ দ্য মাইটোসিস। ঠিক আছে, তো এইটা 1, 2, 3.1 ডিগ্রি অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল ব্রেস্ট এপিথেলিয়াম। টোটাল স্কোর 3 অর ডিফাইন্স গ্রেড 1। যদি এই তিনটাই থাকে, যদি 6 থেকে 7 হয় গ্রেড 2, 8 থেকে 9 হলে গ্রেড 3। ইনভেসিভ কার্সিনোমা is usually no special type which represent the most common variety of the breast cancer. ইনভেসিভ কার্সিনোমাটা হলো সবচেয়ে কমন ভ্যারাইটি। হ্যাঁ, এটা কিন্তু প্রশ্নে আসছে অনেকবার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ইনভেসিভ কার্সিনোমা। আচ্ছা, কোন ব্রেস্ট ক্যান্সারটা বাইল্যাটারালি হয়? লোবিউলার কার্সিনোমা, মাথায় রাখবেন আপনি। হ্যাঁ, ইনসিটিউর মধ্যে সবচেয়ে কমন কোনটা? ইনসিটিউর মধ্যে সবচেয়ে কমন ডাক্টাল সেল কার্সিনোমা। ডাক্টাল কার্সিনোমা ইনসিটিউ সবচেয়ে কমন, আর নর্মাল কার্সিনোমা সবচেয়ে কমন, ইনভেসিভ কার্সিনোমা। ঠিক আছে, আর প্যাপিলারি টাইপ অফ দ্য সবচেয়ে রেয়ার টাইপ। ঠিক আছে, বাট বেটার প্রগনোসিস। আচ্ছা, এবার আসেন এর মধ্যে কী কী আছে। টিউমার সেলের মধ্যে ওভার এক্সপ্রেস হিস্ট্রোজেন রিসেপ্টর, কী কী রিসেপ্টর আছে? ইট ইজ ক্যারিজ এ বেটার প্রগনোসিস রিয়ারলি এসপেক্ট টু লিম্ফ নোড অ্যান্ড দ্য ব্লাড স্ট্রিম। টিউমার সেলস হ্যাভ ওভার এক্সপ্রেস হিস্ট্রোজেন, যেকে ইনসুলিন রিসেপ্টর বলা হয়, প্রজেস্টেরন রিসেপ্টর বলা হয়, হার্ট রিসেপ্টর বলা হয়, কিছু রিসেপ্টর আছে। দ্য ডিগ্রি অফ দ্য মাইটোসিস ক্যান বি ডিটেক্টেড বাই দ্য KI67। মাইটোসিস কতটুকু হচ্ছে, কতটুকু আমার মিউটেন্ট হচ্ছে, এটা আমরা জানতে পারি। KI ভেরি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা বাই আমরা KI67 থেকে আমরা এই যে এই ক্যান্সারের প্রলিফারেশনটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, সরি। আর এই উপরে ডিপেন্ড করে মলিকুলার ক্লাসিফিকেশন করে 5টা লুমিনাল A, B, বেজাল টাইপ, হার্ট 2 এবং ক্লডিং টাইপ। এর মধ্যে আমার মনে রাখতে হবে এই ER2 পজিটিভ কোনগুলির ক্ষেত্রে পজিটিভ, আর হার্ট 2 কোনটা পজিটিভ। দেখেন, হার্ট 2 একটার মধ্যে পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ দেবেন। হার্ট 2 যেটা সেটাই পজিটিভ, আর হরমোন ER হলো প্রথম 2টা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। ঠিক আছে, KI67 এত ইম্পর্টেন্ট রাখবেন। এটা মলিকুলার ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটা আগের বইয়ে ছিল না, অনেকে যা যা বলছে এগুলো কিছুই ছিল না। লোকাল স্প্রেড সাধারণত আমরা হলো মানে একটা ব্রেস্ট থেকে আরেকটা ব্রেস্টে যাই, এই তো। আর এটা হয় সাধারণত গ্রোথ ফ্যাক্টরগুলোর কারণে। গ্রোথ ফ্যাক্টরগুলোর পরবর্তী কী হয়, ফাইব্রোসাইট তৈরি করে, যেটা হুইচ কনভার্ট টু ফাইব্রোব্লাস্ট অ্যান্ড লে ডাউন কোলাজেন তৈরি করে। এই কোলাজেনগুলো রিট্রাকশন যদি হয়, এই কোলাজেনগুলো কন্ট্রাকশন হয় এবং শর্টেনিং অফ দ্য কুপার্স লিগামেন্ট করে। কোলাজেনগুলো শর্টেনিং হয় এবং কন্ট্রাকশন অফ দ্য কুপার্স লিগামেন্ট করে, পুলিং দ্য স্কিন ইনওয়ার্ড অ্যান্ড গিভিং রাইজ টু ল্যাটেলাইট সাইন অফ দ্য ডিম্পলিং। হ্যাঁ, তো এই যে কোলাজেনগুলো যেটা ফাইব্রোব্লাস্ট থেকে আসে বা ফাইব্রোসিস থেকে আসে, সেগুলি কী হয়, রিট্রাকশন করে। তখন এটা কন্ট্রাকশন রিট্রাকশন হয়, তখন এই কুপার্স লিগামেন্টগুলো ডিম্পলিং তৈরি করা শুরু করে। লিম্ফেটিক মেটাস্টেসিসের মধ্যে আছে হাফ অফ দ্য ব্রেস্ট। মেইনলি বলা হয়েছে যে ইনার সাইড অফ দ্য ব্রেস্ট হলো ইন্টারমেমোরি, বাকি পুরাটাই 85% এক্সিলারি লিম্ফ নোড। ঠিক আছে, আর এটা এক্সিলারি লিম্ফ নোড থেকে অ্যাপিক্যাল নোডের মাধ্যমে এটা যায় সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্লাভিকুলার, সেখান থেকে আবার মেবি পরবর্তী এই জুগুলার ট্রাঙ্কে চলে যায়। হেমাটোজেনেসের মধ্যে মাথায় রাখবেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো এখানে যেটা লিখছে লাম্বার ভার্টেব্রা, লাম্বার ভার্টেব্রা। যদি এটা না থাকে তাহলে অ্যান্সার হবে নেক অফ দ্য ফিমার, তারপরে থোরাসিক ভার্টেব্রা, রিব অ্যান্ড স্কাল। কিন্তু আমাদের একটা কনভেনশনাল প্রশ্ন বিসিপিএসের আছে যে ব্রেস্ট সবার আগে কোথায় মেটাস্টেসিস করে? ইটস উইল বি স্পাইন। মাঝে মাঝে লাম্বার ভার্টেব্রা থাকে না অ্যান্সারে, হ্যাঁ, তখন স্পাইন বলা হয়। লাম্বার ভার্টেব্রা স্পাইনের নিচের পার্টটাই গঠন করে, কিন্তু যদি স্পাইন থাকে, আপনি দেখছেন লাম্বার ভার্টেব্রা পাচ্ছেন না, আপনার অ্যান্সার উইল বি স্পাইন। হ্যাঁ, এটা সবচেয়ে খুব কমন একটা প্রশ্ন পিসিপিএসে। হ্যাঁ, এরকম বলছে তার প্রথম কোথায় যায়, এটা হচ্ছে কমনলি কোথায় যায় ডিপোজিট করবে, উইল বি স্পাইন। যদি আপনি দেখেন যে স্পাইনও আছে, লাম্বার ভার্টেব্রাও আছে অ্যান্সারে, ইউর অ্যান্সার উইল বি লাম্বার ভার্টেব্রা, কারণ বেলি লেভেল লাম্বার ভার্টেব্রা আছে। ঠিক আছে স্যার, এটা মনে করি এখানে দিচ্ছি। ওকে, causes of contralateral axial lymph node involvement in breast cancer. Hematogenous spread হতে পারে, spread of the cancer one breast to another breast via the ipsilateral internal mammary nodes, spread of a cancer from one breast to another via the subdermal lymphatics.
tumor developing in an epithelial embryonic cell rest trapped in lymph node during embryonic environment, primary tumor of the opposite breast. ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কীভাবে আসবে, পেশেন্টগুলো আমার লাম থাকবে এবং আপার কোয়াড্রেন্ট রিজনটা লাম থাকবে, এটা হলো মেইন জিনিস। 50% অফ TDLU ইজ লাই দেয়ার। আদার সিমটমস ইনক্লুড রিপেলিটেশন থাকতে পারে, নিপল ডিসচার্জ থাকতে পারে, টেদারিং থাকতে পারে, ডিম্পলিং থাকতে পারে, ব্লাডি ডিসচার্জ থাকতে পারে, ঠিক আছে। পিউডি সাইন অফ লোকাল অ্যাডভান্স ডিজিজ ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য কিউটেনাস লিম্ফেটিক ড্রেনেজ। ওই যে পদা অফ পদা অরেঞ্জ যেটা আছে, পদা অরেঞ্জ আমরা সাইন পাই হলো কী কারণে, তো আমরা দুইটা জিনিস শিখলাম যে ডিম্পলিং কেন হয় ক্যান্সারের সময় ডিম্পলিং হয় ডিউ টু কুপার্স লিগামেন্ট। এখানে যেটা ফাইব্রোসিস আছে বা ব্লাস্ট আছে সেটা পরবর্তীতে আমার কিছু তৈরি হয় কোলাজেন, এই কোলাজেনগুলো কন্ট্রাকশন হলে কুপার্স লিগামেন্টটা আমার ডিম্পিং তৈরি করে, এই একটা পাইলাম। আরটা বলে পদা অরেঞ্জ কেন হয়, সুপারফিশিয়াল যে লিম্ফেটিক্সগুলো আছে সেগুলি, যে কিউটিনাস লিম্ফেটিক্সগুলি, সেগুলো অবস্ট্রাকশন হলে বা ইনফিলেশন অফ আইদার সাবডার্মাল লিম্ফেটিক্স অর এক্সাল লিম্ফ নোড বাই দ্য টিউমার, কোনো কিছু যদি অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমার পদা অরেঞ্জ হয়। ক্যান্সার ইন কিউরিয়াসিস due to extensive tumor infiltration of the skin of the breast, chest, upper limb and abdomen. Okay. Okay. Inquiry should be made for the presence of any swelling in the neck or armpit and the, মানে যখন আপনি ডায়াগনোসিস হবে যে হ্যাঁ এটা হলো আমার ব্রেস্ট ক্যান্সার, তাহলে আমার ইনকোয়ারি করতে হবে এক্সিলাতে কী আছে, এক্সিলাতে কিছু আছে নাকি, আমার চলতে হবে। আমার কোথাও মেটাসিস সাইন আছে নাকি, বনি পেন আছে নাকি, তাহলে আমি বুঝবো স্পাইনে গেছে। পেশেন্টের কোনো ধরনের জন্ডিস আছে নাকি, আমি বুঝবো লিভারে গেছে। পেশেন্টের কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, আমি বুঝবো শ্বাসে গেছে। হ্যাঁ, কোনো ভঙ্গুর আছে নাকি, তাহলে আমি বুঝবো বোনে আছে, এক্সেট্রা। সার্চ করা শুরু করতে হবে। স্টেজিং অফ দ্য ব্রেস্ট ক্যান্সার মেইনলি আমরা করি হলো ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার আর AGCC দিয়ে করি। হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে কোনগুলি, ERPR HER2 Ki-67। ওয়ার্কআপ ফর মেটাস্টিক ব্রেস্ট ক্যান্সার আমরা কী করবো ওয়ার্কআপ, সেক্ষেত্রে বলা হয়েছে যে আমরা সিটি স্ক্যান করতে পারি। হ্যাঁ, যে অ্যাবডোমেন পেলভিস যদি আমার অ্যাডভান্স কার্সিনোমা হয় সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান ইজিলি করবো। আর আর্লি পেশেন্ট করতে পারি যদি তাদের কোনো সিমটম থাকে, আর বিনা সিমটমে আমার করার কোনো দরকার নেই এতগুলো টাকা নষ্ট করা, এটাই বলছে। অ্যাডভান্স আপনার জিজ্ঞেস করা লাগবে না, আপনি করে ফেলাতে পারেন। আর পেট সিটি স্ক্যান দিতে পারি 5 ফ্লোরোডিঅক্সি গ্লুকোজ ট্রেসারের মাধ্যমে। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট তো তিনটা একসাথে, কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা সার্জারি, এই তিনটার মাধ্যমে মডেল টেস্ট ঘুরতে থাকে। এখন মাটির জন্য টিম টেস্ট অ্যাপ্রোচ লাগে, কে আছে এখানে নাম দেওয়া আছে, মানে একবার রিডিং দিয়ে নেবেন। এই নিউঅ্যাডজুভেন্ট সিস্টেমিক থেরাপি একটা আছে, নিউঅ্যাডজুভেন্ট থেরাপি। হোয়াট ইজ নিউঅ্যাডজুভেন্ট থেরাপি? Previously of the OT, we have to sometimes downsize the tumor. Then we'll give some chemotherapy and it's called the neoadjuvant chemotherapy. এই neoadjuvant systemic therapy আবার কতগুলো কনসিস্টেন্সি আছে, কী দিয়ে তৈরি হয়, কনসিস্ট হয় neoadjuvant chemotherapy, targeted therapy or hormonal therapy prior to surgery. সো এই তিনটা দিয়ে এটা তৈরি হয়। তাহলে আমার ক্ষেত্রে আমরা neoadjuvant কখন দিব, সব ক্ষেত্রে কি আমরা দিব না, আমরা কখন দেবো এটা ইন্ডিকেশন আছে। Locally advanced breast cancer T3, T4 or N2, N3 disease. Select case of early breast cancer. Downsize the tumor to facilitate breast conserving surgery. HER2 neo-positive tumor, triple negative breast cancer, premenopausal women less than 50 years, patients with axial node metastasis. এটা হলো আমার নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এই কেমোথেরাপি ছাড়াও এই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপির আন্ডারে আছে নিও অ্যাডজুভেন্ট থেরাপি, টার্গেটেড থেরাপি। ঠিক আছে, সেক্ষেত্রে এরা কী করে, HER2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেয়। হ্যাঁ, আর নিওঅ্যাডজুভেন্ট হরমোনাল থেরাপি আছে, এটা কি অফার্ড টু আর্লাডি অর ফ্রেইল উইমেন, ঠিক আছে, হু আর ডিমড আনফিট টু রিসিভ সিস্টেমিক কেমোথেরাপি। ওকে, নিওঅ্যাডজুভেন্ট হরমোনাল ট্রিটমেন্ট টেক্স লঙ্গার
ফর রেসপন্স টু বিকাম ক্লিনিক্যালি এভিডেন্ট। হরমোনাল থেরাপিতে আমরা কী কী দিতে পারি? আমরা হলো কেমোথেরাপি, ER পজিটিভের কেমোথেরাপি যেটা আছে টেমোক্সিফ্যান এগুলো দিতে পারি। আর টার্গেট থেরাপি আমরা ট্রান্সলাজুমাব দিতে পারি HER2 এর জন্য। Responsive timing is 3 weeks after administration. The patient is examined 3 weeks after admission of second cycle non-adjuvant chemotherapy. And we can divide the solid tumor in RECIST categories such as complete response, then partial response, then stable disease and progressive disease. For part 2 type of people, complete response, partial response, the entire chemotherapy regimen may be delivered prior to surgery. হ্যাঁ, প্রায় সার্জারি আমরা এই ক্ষেত্রে আমরা দিব। ওকে, এটা মাথায় রাখবেন। এখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট চলে যাবো। দ্য এইম অফ দ্য সার্জারি টু রিমুভ অল দ্য ডিজিজ ইন দ্য ব্রেস্ট অ্যান্ড এক্সিলা অফ নেগেটিভ। এখানে আমি এটা বলতে চাচ্ছি, এর আগের জিনিসটা যেটা ইম্পর্টেন্ট, আমরা কীভাবে এই রেসিস্ট ফার্স্টে যেটা হলো ইন নিউ আর্জুমেন্ট কেমোথেরাপি, নিউ আর্জুমেন্ট সিস্টেমিক থেরাপির 3টা ভাগ, এটা মাথায় রাখতে হবে। কেমোথেরাপির আন্ডারে আমার কী কী ইন্ডিকেশন আছে এটা মাথায় রাখতে হবে। টার্গেটেড থেরাপিতে আমরা কী দিচ্ছি, আর আমরা হরমোনাল থেরাপিতে কী দিচ্ছি, রেসপন্স কতটুকু আছে। আর রেসিস্ট এই যে ভাগটা, এটা কীভাবে করা হয়েছে, হ্যাঁ, কাপল রেসপন্স, কমপ্লিট রেসপন্স, পার্শিয়াল রেসপন্স, স্টেবল ডিজিজ, প্রোগ্রেসিভ ডিজিজ, ঠিক আছে। The aim of the surgery is to remove all the disease of the breast and axilla with negative margin. এটা কিন্তু পড়া হয়েছে, এগুলো লাগবে না, আপনাদের এখন সরাসরি। আরেকটা কথা মনে রাখবেন, সার্জিক্যাল ম্যানেজমেন্টে এম হলো কি আমাদের ছোটো করে আনা, নেগেটিভ মার্জিনগুলো যাতে না থাকে। আর হলো দেয়ার শুড বি নো টিউমার সেলস অন দ্য কাটেজ অর লিঙ্কড মার্জিন অফ দ্য টিউমার আর ইনভেসিভ ক্যান্সার। আবার ইন দ্য পেশেন্টস উইথ ডিসিআইসিস ইজ মিনিমাম 2 মিলিমিটার, এত কিছু লাগবে না, জাস্ট মনে রাখবেন কেন কাটে। আর্লি ব্রেস্ট ক্যান্সার মাস্টেক্টমি করবো। মাস্টেক্টমি মানে কি, তখন করবো লার্জ টিউমার আছে, মাল্টিসেন্টিক টিউমার আছে, হ্যাঁ, ডিফিউজ মাইক্রোক্যালসিফিকেশন আছে, সেক্ষেত্রে আমরা টোটাল মাস্টেক্টমি, তখন বিসিএস যাবো না, লার্জ টিউমার, হ্যাঁ। দেন মাল্টিসেন্টিক ডিজিজ আছে, ডিফিউজ মাইক্রোক্যালসিফিকেশন আছে, ম্যামোগ্রাম ইনভেটেড, ডিসিএসি, বিআরসি পজিটিভ, সেক্ষেত্রে আমরা এটাতে যাবো না। তা সেক্ষেত্রে যদি করতে হয় আমার ম্যামোগ্রাফি করতে হবে, সরি মাস্টেক্টমি করতে হবে। ইট ইমেন্স রিমুভাল অফ দ্য এন্টায়ার ব্রেস্ট টিস্যু ইনক্লুডিং দ্য স্কিন ওভার দ্য টিউমার, দ্য নিপেল এরিয়া কমপ্লেক্স অ্যান্ড দ্য এক্সিলেটর, টোটালটা, হ্যাঁ। এবার আসেন মাস্টেক্টমি গেল, এবার আসেন হলো রেডিক্যাল মাস্টেক্টমি। এটা কি, রেডিক্যাল মাস্টেক্টমি হলো হ্যাসলেট ইনক্লুড এক্সিশন অফ দ্য breast, all axial lymph node and both the pectoralis major and minor muscle. It's rarely indicated in the cause excessive morbidity owing to the limitation and movement at the shoulder joint. The modified radical mastectomy entails mastectomy along with the removal of the level 1 to 3 axial lymph node. Level 1 to 3 সহ যুক্ত যদি হয় তাহলে এটাকে বলবো আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি। খুব ইম্পর্টেন্ট, বর্তমানে সবচেয়ে কমন জিনিস। is aimed at removing the tumor along the 1 centimeter margin, তাহলে এটা কত, 1 centimeter margin অফ নর্মাল ব্রেস্ট টিস্যু। ব্রেস্ট কনজারভিং সার্জারি সাধারণত কী থাকে, সাথে রেডিওথেরাপি দিতে হবে। সো এটা হলো ব্রেস্ট কনজারভিং সার্জারির একটা মেইন মূলনীতি। এটা যদি কেউ না দিতে পারে তাহলে তার ব্রেস্ট কনজারভিং সার্জারি করা উচিত না। ওকে, ব্রেস্ট কনজারভিং সার্জারি অবশ্যই আমার যেটা মাথা রাখতে হবে, আমার করতে হবে, রেডিওথেরাপি দিতে হবে। ওয়াইড লোকাল এক্সিশন কখন করব, আপ টু 20% অফ দ্য ব্রেস্ট ভলিউম ক্যান বি অ্যাচিভড। এক্সিশন অফ দ্য টিউমার উইথ এডিকুয়েট মার্জিন অফ দ্য ক্লোজার অফ দ্য ডিফেক্ট by approximation of the breast tissue with absorbable suture. Excision of the tumor with adequate margin and closure of the defect by approximation of the breast tissue with absorbable suture. হলো wide local excision. Oncoloplasty যেটা আছে সেটা কি, অবশ্যই পসিবল। Oncoloplasty defined as a tumor excision with
wide margin followed by repair of the defect by local rearrangement, replacement and breast tissue. তাহলে অনকোপ্লাস্টটা হলো টিউমার এক্সিশন করব ওয়াইড মার্জিন বরাবর, এটাই। দিস মে বি অ্যাচিভ বাই ভলিউম ডিসপ্লেসমেন্ট। এত কথা না, মাস্টেকটমিতে আমরা কী করি, রেডিক্যালে কী কাটি, আর হলো মডিফাইড রেডিক্যালে। সো আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই পরে দেখবো, আমরা হলো মেনলি ওয়াইড লোকাল এক্সিশনস, মাস্টেকটমি দেখলাম, দেন হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বললাম, ওয়াইড লোকাল এক্সিশন বললাম যে 20% অফ দ্য ব্রেস্ট ভলিউম ক্যান বি অ্যাচিভড, আর হলো ভলিউম অনকোপ্লাস্টিক সার্জারি নিয়ে কথা বল, অনকোপ্লাস্টিক। ওকে, সার্জারি ফলে এক্সিলার যদি হয় তাহলে আমার এক্সিলারি রিসেকশন করতে হবে। আর সেন্ট্রাল লিম্ফ নোড পাইপস খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম ড্রেনিং লিম্ফ নোড হলো সেন্ট্রাল লিম্ফ নোড রয়েছে। দ্য সেন্ট্রাল লিম্ফ নোড রিফার্স টু দ্য ফার্স্ট ড্রেনিং লিম্ফ নোড ইজ ডিউরিং দ্য ব্রেস্ট সার্জারি। দ্য সেন্ট্রাল লিম্ফ নোড ইজ আইডেন্টিফাইড বাই দ্য ইনজেকশন ব্লু ডাই। ঠিক আছে, এছাড়াও আমার টেকনিশিয়াম লেভেলড অ্যালবুমিন থাকতে পারে। ওকে, so central lymph node is identified by the injection of a blue methyl bluin অথবা যেটাকে আমার হলো রেডিও লেভেলড টেকনিশিয়াম অ্যালবুমিন আর সালফার কর্ড এগুলি পাওয়া যায়। কম্বিনেশন অফ দ্য ফ্লুরেসেন্স এবং মিথাইলাইন ইজ ভেরি মাচ গুড অ্যান্ড ইট মে কজ 90% আইডেন্টিফিকেশন। আর ইডিওসায়ানিন গ্রিন ক্যান ডিটেক্ট সেন্ট্রাল লিম্ফ নোড 95% to 100%. সো সার্জিক্যাল টেকনিক ইউজ ফর ট্রিট ব্রেস্ট ক্যান্সার, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি। কী কী করা হয় এখানে, মাস্টেক্টমি করা হয়, লেভেল 1 2 3 এক্সিলে ফালাই দেওয়া হয়। এরপরে মেক্টোরিস মাইনর যে মাসেলটা আছে সেটা রিমুভ বা ইনপ্যাটেতে রিমুভ করে, রিট্রাক্টেড করে অচিন ক্লসে অ্যান্ড ইজ ডিভাইডেড বাট নট রিমুভ দিস স্ক্যানলোন মডিফিকেশন। সিম্পল অর টোটাল মাস্টেক্টমি, including exalted without exalted surgery, cardiac removal of the tumor conduit quadrant of the breast. ব্রেস্ট রিকনস্ট্রাকশন আমরা কবে করতে পারবো, 6 থেকে 12 সপ্তাহের মধ্যে করতে পারবো। ইমপ্ল্যান্ট করতে পারবো। ইমপ্ল্যান্টটা আমরা কোথায় করি সাধারণত, আমরা পেক্টোরাস মেজর মাসেলের নিচে করি। হ্যাঁ, কী দিয়ে করি, ডিআইপি। হ্যাঁ, দ্য অ্যান্টেরিয়র থাই অ্যান্ড দ্য ডিপ ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক পারফোরেটর ফ্রি টিস্যু ট্রান্সফার। যদি সার্জিক্যাল অপশন লোকালি অ্যাডভান্স যদি হয় তাহলে অবশ্যই আমার মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি করতে হবে। আর নর্মাল যদি আমার লোকালি অ্যাডভান্স থাকে তাহলে আমরা চলবো মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি। নর্মাল যদি থাকে সেখানে আমি বিশেষ যাবে মাস্টেক্টমি করতে পারি, কিন্তু কখন আমরা করবো বিশেষ, ছোটো টিউমার, হ্যাঁ, মাল্টিসেন্ট্রিক না, ইজিলি পেশেন্ট চয়েস, সেখানে আমি বিশেষ যেতে পারবো। কিন্তু পেশেন্টকে অবশ্যই মাথায় রাখতে হবে তাকে অনেকবার রেডিওথেরাপি ফলো আপে আসতে হবে, না বিশেষ করে কোনো লাভ নেই। আর যদি এগুলি সব কিছু না থাকে, যদি না দেখলেন যে বড় টিউমারে আছে, তাহলে আপনি এক্ষেত্রে যাবেন না, আপনি মাস্টেক্টমি চলে যাবেন। কিন্তু যখন আমার সার্জিক্যাল অপশন বলতে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হবে, স্টেজ 3 আর বি, লোকাল অ্যাডভান্স, দেন উইল গো ফর দ্য মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি। অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টে কী কী দিই, কখন দিই, মেইনলি যেটা এগুলো পেশেন্টস উইথ লোকাল অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, T3 T4 N1 following BCS after mastectomy, tumor size more than or equal to 5 cm, skin or chest wall involvement, lymphovascular invasion, এগুলো লিম্ফ নোড পজিটিভ আর মেটাসিস, এগুলি থাকে তাহলে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি দিব অবশ্যই। ব্রেস্ট ক্যান্সারের ফ্লোচার্ট যদি আমরা দেখি তাহলে ক্যান্ডিডেট ফর ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি রিকোয়ার্স মাস্টেক্টমি। এই কনজারভেটিভ সার্জারি ভলিউম ডিসপ্লেসমেন্ট অনকোপ্লাস্টি, ব্রেস্ট টিস্যু রিঅ্যারেঞ্জমেন্ট আর ভলিউম রিপ্লেসমেন্ট অনকোপ্লাস্টি। ভলিউম ডিসপ্লেসমেন্ট একটা অনকোপ্লাস্টি আছে, ভলিউম রিপ্লেসমেন্ট আছে। ভলিউম রিপ্লেসমেন্ট হতে পারে কী অটোলোগাস ফ্যাট গ্রেডিং অ্যান্ড স্কিন মাসেল ফাশার কম্বাইন্ড ফ্ল্যাপ, অটোলোগাস ফ্যাট গ্রেডিং, হ্যাঁ, আর স্কিন মাসেল ফাশা কম্বাইন্ড ফ্ল্যাপস আছে। আর রিকোয়ার্স মাস্টেক্টমির ক্ষেত্রে হলো এক্সপান্ডার অটোলোগাস রিকনস্ট্রাকশন কম্বাইন্ড অটোলোগাস প্লাস ইমপ্লান্টেশন।
হ্যাঁ, তো রিকোয়ার্স মাস্টেক্টমি থাকলে হলো আমার একেবারে চলে যাবে অন্য জায়গায় অটোলগাস আছে না, কম্বাইন্ড এক্সপান্ডার। সেক্ষেত্রে যদি অটোলগাস হয় সেক্ষেত্রে অ্যাবডোমেন, বেস, ফ্ল্যাপ, ডেপ, ট্র্যাম, লেটিসমাস ডরসি খুব কমন। আদার টিস্যুস কোর্স দিয়ে অটোলগাস রিকনস্ট্রাকশন। ঠিক আছে, এটা একটু দেখবেন। কেমোথেরাপি কমনলি কোনটা দেওয়া হয়? সিএমএফ, সাইক্লোফসফেট, মেথোট্রেক্সেট অ্যান্ড হলো ফ্লুরাসিল। এছাড়া এখন আসছে অ্যানথ্রাসাইক্লিন বেসড রেজিমেন, সিএফ, অ্যান্ডামাইসিন, ডক্সিরুবিসিন, এপিডুরাবিসিন এবং ট্যাক্সেন আছে। ঠিক আছে, এগুলো দিয়ে করা হয়। হরমোন থেরাপির মধ্যে আছে সেটাই অ্যারোমাটাবেজ ইনহিবিটর। পোস্ট ম্যানোপজাল, প্রি ম্যানোপজাল যদি হয় সেক্ষেত্রে আমরা সবার কথা বলি, প্রি ম্যানোপজাল যদি হয় তাহলে আমরা টাইমোক্সিফেন দিব, আর পোস্ট ম্যানোপজাল যদি হয় তাহলে আমরা অ্যারোমাটেজ ইনহিবিটর দিব, যেটাকে আমরা অ্যানাস্ট্রাজল, লেট্রাজল বলে। আর যদি ট্রাস্টাজুমাবল HER2 পজিটিভ হয় তাহলে এর পথে এটা সহজ কথা। আর হলো যে আমাদের যে বোনসের ঝামেলা থাকে সেটা বিসফসফেন দিতে পারি। ফলো আপ অপারেবল ব্রেস্ট ক্যান্সার, ফলো আপে আমরা কী দেখব? সাধারণত 2 বছর। ফলো আপ আফটার ইনিশিয়াল থেরাপি রুটিনলি ইনক্লুড ক্লিনিক্যাল এক্সামিনেশন এভরি 3 months ফর 2 years। 2 বছরের জন্য 3 মাস করে আসতে হবে। ফলোড বাই এভরি 6 months ফর নেক্সট 3 years। পরের 3 মাসের জন্য আর 3 বছরের জন্য আমার 6 মাস করে আসতে হবে। Thereafter, the follow-up is scheduled yearly. A mammogram is also scheduled yearly. Patients with implant থাকলে অবশ্যই আমার এমআরআই করতে হবে। ঠিক আছে, বিআরসিএ অথবা ইমপ্ল্যান্ট ও জেনেটিক পিরিয়ড অবশ্যই এমআরআই করতে হবে। ওকে, এই ফলো আপে আমার মাথায় রাখতে হবে ম্যামোগ্রাফ তো আপনি করবেন, আল্ট্রাসাউন্ডও করবেন, বাট যদি ইমপ্ল্যান্ট দেওয়া থাকে অবভিয়াসলি এমআরআই। এটা নিয়ে একটা এসবি প্রশ্ন আছে আপনার এমার্জেন্সি আসে, যেরকম আসছে পেশেন্ট, তার ক্ষেত্রে আমরা ফলো আপে কী চিন্তা করব? এমআরআই। ঠিক আছে, কন্ট্রাস্ট ভার্সন আছে। ম্যানেজমেন্ট লোকাল রিকারেন্স কি? Local recurrence should be biopsy as a change in receptor may occurs and influence further therapy. Whole body MRI, CT scan এগুলি করা যেতে পারে। ওকে, সো আমরা লাস্টের দিকে এসে পড়েছি। ফলো আপে আমরা বারবার বলছি এমআরআই যদি থাকে, হ্যাঁ, metastatic carcinoma of the breast, the patients with bony metastasis should receive palliative radiotherapy. এটা মাথায় রাখবে, এটা প্রোস্টেটের ক্ষেত্রে যদি বনি মেটাসিস হয় সেক্ষেত্রে অবশ্যই প্যালিয়েটিভ রেডিওথেরাপি, আর কিছু না। হ্যাঁ, ওয়েট বেরিং এরিয়াতে, ভার্টেব্রা, রিপস এগুলোতে। হেরিডিটারি অ্যান্ড ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার, হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার যাদের পুরা ক্লোজ রিলেটিভের মধ্যে আসতে হয়। ফ্যামিলি ব্রেস্ট ক্যান্সার হলো অ্যাফেক্ট দ্য সেভারাল ফ্যামিলি মেম্বার অফ এনিওয়ান। সো high penetration mutation is found in BRCA1, হ্যাঁ, BRCA2, লিফেমাল syndrome, কাউডেন সিন্ড্রোম, এগুলো সবগুলোর মধ্যে ব্রেস্টের আছে। ওকে, আর হলো BRCA1 কি? অ্যাসোসিয়েটেড উইথ দ্য 80-85% লাইফ টাইম রিস্ক অফ ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড আপ টু 40% কেস অফ ওভারাইন ক্যান্সার আছে। BRCA1 শুধুমাত্র ব্রেস্ট আর ওভারাইন। আর BRCA2 দেখেন অনেকগুলো হয়, প্রোস্টেট, কোলন, গল ব্লাডার, বাইল ডাক্ট, স্টোমাক, প্যানক্রিয়াস, বাট ওয়ানে হলো ওভারিয়ান। ঠিক আছে, BRC mutation is more common in male than in breast cancer. Breast cancer pregnancy is associated with aggressive tumor biology such as TNBC. Indication of the genetic risk evaluation, any individual at any age of a known pathological likely pathogenic variant in a carrier subsequent gene within the family. 1 number. Breast cancer diagnosed at the age less than 50 years. TNBC diagnosed at the age of 60 years. 2. Breast cancer primary. Breast cancer in genetic risk evaluation at any age, 1 or more relative. Breast cancer at any age with 2 or more affected relatives. Male breast cancer. Okay. An individual with a personal or familial history of 3 or more of the following: breast cancer, sarcoma, adenocarcinoma, colon cancer, endometrial carcinoma, lobular breast cancer, breast cancer, gastrointestinal। যদি এরকম কোনো আত্মীয় থাকে 2টা বা 3টা তাহলে অবশ্যই তার চিন্তা করতে হবে।
carcinoma of the male breast. Carcinoma is very rare, 0.05%, which is the most common symptoms and presentation: the painless fibrillar lump, involvement of the nipple, areola complex, and pectoral muscle occurs early. Disease factorগুলো কি কি? পেশেন্ট ফ্যাক্টরগুলো কি? ডিজিজ ফ্যাক্টরের মধ্যে আছে সাইজ অফ দ্য টিউমার, shape of the tumor, axial lymph node, grade of the tumor, histopathological variant, etc. HER2 positive and triple negative, presence of new vascular invasion, extensive DCIC component, high K6-7. ওকে, ডিজিজ ফ্যাক্টরগুলো দেখতে হবে। রিডিং স্ক্রিনিং ফর দ্য ব্রেস্ট ক্যান্সার। আমাদের দেশে অনেক ভারতের দেশে 30 থেকে 50 থেকে 70 বছর বয়সের মহিলাদেরকে স্ক্রিনিং করতে পাঠানো হয়, ম্যামোগ্রাফিক স্ক্রিনিং ফর এভরি 3 ইয়ার্স। 3 বছরে 50 থেকে 70 বছর মহিলাদেরকে স্ক্রিনিং পাঠানো। আর লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ পপুলেশন বেসড ম্যামোগ্রাফিক স্ক্রিনিং শুরু করছে, ইজ নট অ্যাভেলেবেল। ইজ এশিয়ান কান্ট্রি বর্তমানে আমাদের দেশে ক্লিনিক্যাল বেস এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন দিয়ে আমরা অনেক কিছুই করতে পারতেছি। সো সেলফ এক্সামিনেশন আর যেটা আমরা বললাম যে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, সো এইটুক যা পড়াইছি জাস্ট এগুলি, আর ওই সিনারিগুলো একটু ভালো মতো মনে রাখবেন। আর বেশি মনে হয় না আর লাগবে, কারণ বেশিরভাগই হলো সার্জিক্যাল কথাবার্তা, এত বেশি লাগবে না। আপনি যেটুকু পড়েছে একটু ভালো মতো করবেন। পরীক্ষাটা সামনে যে টোটাল পরীক্ষাটা অবশ্যই ভালো মতো দেবেন, ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম।